তাহমিদ ভাইদের যে বাড়ি তার খুব কাছাকাছি ছিল, ওখানে একটা খাল ছিল, খালের উপর ওই সাঁকোটি তৈরি করা হয়েছিল। 8-10টা সাঁকোর সাথে তার যে খুব বেশি পার্থক্য ছিল তা না, পার্থক্য বেশ কয়েকটা ছিলও বটে। সেটা হচ্ছে একটা বা দুইটা বাঁশ দিয়ে ওটা তৈরি করা হয়নি, পাশাপাশি বেশ কয়েকটা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। অনায়াসেই একটা মানুষ তার ডানে বায়ে কোনো সহযোগিতা ছাড়া, বা সাঁকোর একটা অংশ থাকে না হাত দিয়ে ধরে রাখে, তো এটা ধরা ছাড়াই অনায়াসে হেঁটে যেতে পারত। আর ওখানে আগে একটা বাঁশের সাঁকো ছিল না, ওখানে ছিল একটা কংক্রিটের পুল। কোনো কারণে পুরাতন হয়ে যাওয়ার কারণে সেটা ভেঙে যায়, যার ফলশ্রুতিতে ওই সাঁকোটা তৈরি করা হয়েছিল। গ্রামের লোকজন তারা নিজেরা স্বেচ্ছাশ্রম দিয়ে, বাঁশ দিয়ে, যে যেভাবে পেরেছে হেল্প করেছে। কেউ বাঁশ দিয়েছে, কেউ শ্রম দিয়েছে। তো এভাবেই একটি শক্ত সাঁকো তৈরি করা হয়। আর এই সাঁকোটা তাদের জন্য অনেক প্রয়োজন ছিল, কারণ ওই পুলের উপর দিয়ে অসংখ্য মানুষ প্রতিনিয়ত পার হতেন। তো এটা ভেঙে যাওয়ার ফলে কিন্তু সকলের জন্য অসুবিধার সৃষ্টি হয়। এই কারণে দ্রুত গতিতেই ওনারা এই সাঁকোটা তৈরি করেছিলেন। সুতরাং বুঝতেই পারছেন এটা বেশ শক্ত করেই তৈরি করা হয়েছিল। বিভিন্ন সময় ওই পুলের আশেপাশে ভয়ের ঘটনা ঘটত। আর এই সাঁকোটি তৈরি করার পর ভয়ের ঘটনা কিন্তু থেমে থাকলো না, শুরু হয়ে গেল ঘটনা। এমনই একজন ব্যক্তির সাথে ঘটনা শুরু হয়, মানে সে তাকে দিয়ে শুরু হয়ে যায় আর কি। তার নাম ছিল সুলতান। গ্রামের মানুষ নাকি তাকে ভগলা সুলতান নামে ডাকত। কেন তার নামের আগে এই ধরনের বিশেষণ যোগ করা হয়েছিল এটা অবশ্য তাহমিদ ভাই বলতে পারেন নাই। তো যাই হোক, কি হয়, একদিন রাতে উনি কোথাও গিয়েছিলেন, তো ফিরতে ফিরতে রাত প্রায় 10টার মতো বাজে। ঘটনার সময়কাল আজ থেকে প্রায় 50 বছর আগে, তার মানে 1974 সাল বা 75 সাল এরকম হবে আশেপাশের সময় আর কি। তো ওই সময়ের প্রেক্ষাপটে এই তেলিগাতি গ্রামে তো বিদ্যুতের কথা চিন্তাই করা যায় না। আর গ্রামের 100 জনের 100 জনই কৃষিকাজের সাথে জড়িত ছিলেন। তাদের বাড়িতে ইলেকট্রিসিটিও নাই, কৃষিকাজের সাথে জড়িত ছিলেন, সারাদিন অনেক পরিশ্রম করেন, ঘুমিয়েও পড়েন তাড়াতাড়ি। সুতরাং বুঝতেই পারছেন রাত 10টা মানে কিন্তু অনেক রাত ওই সময় প্রেক্ষাপটে। তো এই যে সুলতান সাহেব, উনি তো ওই সাঁকোর কাছে চলে আসছেন, সাঁকোর উপর উঠেও গেছেন। আর সাঁকোটা তো একদম নতুন পাকাপোক্ত করে তৈরি করা, তো উনি বেশ আনন্দের সাথেই সাঁকো পার হচ্ছেন। তো সাঁকোর যখন একদম মাঝ বরাবর উনি এসেছেন, হঠাৎ করে উনি ফিল করেন সাঁকোটা ভেঙে যাচ্ছে। বাঁশটাস ভেঙে উনি একদম পানির ভিতরে পড়ে গেলেন। তো এটা তো আপাতত দৃষ্টিতে মনে হতেই পারে যে একটা সাঁকো ভেঙে লোক পড়ে গেছে, তো অস্বাভাবিক কিছু। আমরা বিভিন্ন সময় সাঁকো ভেঙে পড়ে যাওয়া কথা তো শুনেইছি। কিন্তু সমস্যা হলো কি, উনি যখনই পানির মধ্যে পড়ে গেলেন তখনই উনি ফিল করলেন পানির নিচ থেকে কে যেন খপ করে তার এক পা চেপে ধরেছে, আর তার মাথার চুলের উপরে কেউ খপ করে চেপে ধরেছে। তারপর শুরু হয়ে যায় সেই ভয়ঙ্কর ঘটনা। পানির নিচ থেকে শুরু হয় এক হ্যাঁচকা টান, প্রায় 10 সেকেন্ডের মতো চুবিয়ে রাখে। এরপর আবার মাথার উপর থেকে আর একটা হ্যাঁচকা টান উপর দিকে, উপরে গিয়ে 2 থেকে 3 সেকেন্ডের মতো রাখে, মানে একবার নিঃশ্বাস নিতে পারবে। এরপর আবার নিচ দিকে হ্যাঁচকা টান, এইভাবে তাকে চুবাচ্ছিল। আর এইভাবে বেশিক্ষণ থাকলে উনি তো মারা যাবেন। তো এটা উনি বুঝতে পারেন, কিন্তু উনি কাউকে দেখতে পাচ্ছিলেন না। ওনাকে যখন ওই উপর দিকে হ্যাঁচকা টানে পানি থেকে তুলে ফেলা হয় তখন উনি কাউকে দেখেন না। আর নিচ থেকে কে টানছে, রাতের বেলা তো পানির নিচে তো আসলে ওইভাবে দেখাও যায় না। তারপর উনি দেখতে পাচ্ছিলেন না কিছুই। উনি কয়েকবার চুবানি খাওয়ার পর উনি চিৎকার করে ভাইপো ভাইপো বলে ডাকছিলেন। আর ওই ডাক দিতে দিতে আবার পানির নিচে হ্যাঁচকা টান দেয়। এখন কি হয় যে উনি যতটুকু পারছিলেন চিৎকার করছিলেন। আর ভাইপো বলতে মূলত এই যে তাহমিদ ভাইয়ের দাদাকে ডাকছিলেন মূলত। তো আল্লাহর কি ইশারা যে এই ডাক তাহমিদ ভাইয়ের দাদার কানে পৌঁছে যায়। গ্রামের লোকজন কিন্তু সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। সেখানে রাত 10টা মানে তো বুঝতেই পারছেন তারা গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু আল্লাহর ইশারায়
ওই গভীর ঘুমের মধ্যেও ওই ডাকটা তাহমিদ ভাইয়ের দাদার কানে পৌঁছে যায়। আওয়াজ শুনি তো দাদা হুড়মুড় করে উঠে বসেন, এই কে ডাকলো, কণ্ঠটা তো পরিচিত। কিন্তু উনি ঘুম থেকে ওঠার পর আসলে ওই এতটা তো উনি স্বাভাবিক না, কারণ ঘুম থেকে ওঠার পর তো মানুষের আশেপাশের পরিবেশটা বুঝতে একটু সময় লাগে, কয়েক সেকেন্ড তো সময় দিতে হবে। তো উনি চিন্তা করলেন ডাক যেহেতু শুনেই ঘুম ভেঙেছে এটা উনি নিশ্চিত, আর ডাকটা উনি চিন্তা করলেন যে ওই সাঁকোর দিক থেকে আসতে পারে। আর ওখানে আগে যখন পুল ছিল টুকটাক ভয়ের ঘটনা ঘটতো, চিন্তা করলেন ওখান থেকে ডাকটা নিশ্চয়ই আসছে আর কেউ বিপদে পড়েছে। উনি কি করেছেন, এক দৌড় দিয়েছেন, বাড়ির তো কাছাকাছি ছিল এখানে ওই সাঁকোটা, তো উনি ওইখানে চলে গেছেন। গিয়ে দেখেন ঠিকই ঠিক ওই খালের মাঝ বরাবর কাউকে চুবানো হচ্ছে, একবার উপরে তোলে একবার নিচে তোলে। তো উনি কিন্তু দেখেই চিনে ফেলেছেন এটাকে, এটা সেই সুলতান। তখন এই সুলতানও কিন্তু যখন আবার উপর দিকে হেঁচকা টানে তুলে ফেলেছে, তখন আবার দাদাকে দেখে ফেলেছেন। তখন বলছেন যে ভাইপো তাড়াতাড়ি। তো এই কথা বলতে বলতেও আবার 3 চুবানি দেয়া সারা। তখন দাদা কি করেছেন, দ্রুত পানিতে ঝাঁপ দেন, কারণ দাদাও কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলেন যে কে উপরে টানছে কে নিচে টানছে কিছু দেখা যাচ্ছে না। তো দাদা দ্রুত সেখানে সাঁতরে পৌঁছে যান। খালটাতে খুব বেশি বড় ছিল তা না। তো উনি দ্রুত সেখানে পৌঁছে গিয়ে যখনই এই সুলতানকে টাচ করেছেন তখনই চুবানি বন্ধ হয়ে যায়। আর সুলতানের শরীরে আসলে শক্তিও ছিল না সাঁতার কাটার মতো। দাদা কোনো মতে সাঁতার কেটে তাকে নিয়ে পাড়ে নিয়ে আসে। তো পাড়ে নিয়ে আসার পর জিজ্ঞেস করেন কি হয়েছে, বলে যে এই ঘটনা, আমি তো এই সাঁকো ভেঙে পড়ে গেছি। তো সাঁকো তো ঠিকই আছে। মূলত উনি এটা দেখেছিলেন যে উনি ভেঙে পড়ে গেছেন, আসলে সাঁকো কিন্তু ঠিকই ছিল। তো সুলতান তাহমিদ ভাই দাদাকে খুবই ধন্যবাদ জানান, কৃতজ্ঞতা জানান, কারণ উনি ওই সময় আল্লাহর রহমতে না আসলে বড় ধরনের বিপদ হয়ে যেত। অতিমাত্রায় পানির নিচে আসলে বেশি চুবানি খাওয়ার কারণেই মূলত ওনার জ্বর এসেছিল। তবে আস্তে আস্তে উনি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান। তো এটা ছিল সেই সুলতানের সাথে ঘটে যাওয়া ঘটনা। এবার আসে এই সাঁকো রিলেটেড আরেকটি ঘটনায়। এটাও কিন্তু সেই আগের সময়ের মধ্যে প্রায় 50 বছর আগেরই হবে। তো এই সাঁকোর ওপারে কিছুটা এগিয়ে একটা পরিবারের বিশাল একটা কাচারি ঘর ছিল। আগেকার দিনে বড় বড় গৃহস্থ বাড়িতে কিন্তু কাচারি ঘর ছিল। কাচারি ঘরে অনেকে বাইরের মেহমানরা এসে বসতেন, বিভিন্ন আলোচনা হতো, বিচার সালিশ হতো। তো ওই বাড়িতে বেশ লম্বা বড় একটা কাচারি ঘর ছিল। আর গ্রামের অনেক মানুষ এসে অনেক সময় সন্ধ্যার পরেও কম বেশি গল্প গুজব চলতো। তো ওই সময় হতো কি, ওই গল্পের ভেতরে মুড়ি তারপরে গুড় এগুলো এনে দেওয়ার পর সেগুলো খুব মজা করে খেতেন সবাই। এটা কিন্তু খুব দারুণ একটা পরিবেশ ওই সময়ের প্রেক্ষাপটে, বা এখনও হয়তো বা কোথাও কোথাও হয়। তো ব্যাপার হয় কি, যে এই ঘটনার যেখান থেকে আসলে সূত্রপাত সেটা হলো যে ওখানে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে আব্দুর রশিদ। লিসেনার্স এখানে একটু ক্লারিফাই করি, সেটা হচ্ছে যে তাহমিদ ভাইয়ের ঘটনায় কিন্তু এই রশিদ দাদার ঘটনা কিন্তু আমরা প্রচার করেছিলাম। তো হরর নাইট এপিসোডের 45তম আয়োজনে যে রশিদ দাদার ঘটনা ছিল, ইনি কিন্তু সেই রশিদ দাদা না, এটা আরেকজন রশিদ দাদা আর কি। তো এই আব্দুর রশিদ দাদার একটা রেডিও ছিল। তো উনি কি করতেন, ওই সময় রেডিওতে করে গান খবর এগুলো শুনতেন। তো ওনার আবার একটা নেশা ছিল, উনি সবসময় রেডিও বাজাতে পছন্দ করতেন, হেঁটে যেতেন তার সাথে রেডিও থাকতো। তো এই জিনিসটা ওনার একটা নেশা ছিল আর কি, এটা ওনার একটা অভ্যাস বা নেশা যেটাই আমরা বলি। তো কি হয়েছে, একদিন তো উনি যথারীতি ওই কাচারি ঘরে যান বিকালের দিকে, সাথে করে তারা ওই রেডিওটাও নিয়ে গিয়েছেন। তো ওখানে বেশ গল্পের আসর জমে যায়, লোকজনের সাথে গল্প করতে করতে রাত প্রায় 9টা বেজে যায়। এখন ব্যাপারটা হলো কি, যে ওইখানে যারা গল্প করছিলেন তাদের বাড়িঘর কিন্তু আশেপাশেই ছিল, এই জন্য তারা মনের সুখে গল্প করছিলেন, কিন্তু ওনাকে তো আরেকটু দূরে যেতে হবে। রাত যখন 9টা বেজে গেছে, এখন তো তাকে বাড়িতে ফেরত আসতে হবে, আর তাকে ওই সাঁকো পার হয়ে যেতে হবে। সাঁকো পার হয়ে ঋষিভিটা নামক একটা জায়গা রয়েছে, যে ঋষিভিটার কথা কিন্তু আমরা তাহমিদের আগের ঘটনাগুলোতে পেয়েছি। তো সেই ঋষিভিটা এবং আর একটা ভয়ঙ্কর বাগানের পাশ দিয়ে তাকে যেতে হবে। এখন রশিদ দাদা চিন্তা করলেন যে মানুষজন তো এখন কমে গেছে, আমাকে তো বাড়ি যেতে হবে, তো যাই। আর ওনার সেই অভ্যাস, রেডিও বাজিয়ে গান শুনতে শুনতে যাবেন। তখন তো এইরকম ক্যাসেট প্লেয়ার পাওয়াটা কঠিন ছিল, তখন রেডিওতে যেটা বাজতো সেটাই শুনতে হতো।
তো উনি রেডিওতে একটা চ্যানেল ধরে ওটাতে গান হচ্ছিল, সেটা শুনতে শুনতে যাচ্ছেন। রেডিওর সাউন্ডটা জোরে দিয়েছেন, রাতের বেলা একা একা তো, যাতে করে তার সাহসটা একটু বাড়ে আর কি। তো উনি গানের তালে তালে হাঁটতে হাঁটতে, এবং গান যেটা হচ্ছে সেটার সাথে উনিও একটু কণ্ঠ মিলাচ্ছেন আর কি। তো উনি সাঁকোর কাছে চলে আসেন। তো উনি যখন সাঁকোর উপরে উঠে কিছুটা পথ এগিয়েছেন, হঠাৎ করে পেছন থেকে একটা ডাক আসে, রশিদ, এই রশিদ, রশিদ রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সাথে একটু কথা আছে, তোর সাথে কথা বলবো, দাঁড়া। তো পেছন থেকে এইভাবে কথা শুনে তো এটা যে ভুতুরে কণ্ঠ এরকম তো মনে হওয়ার কথা না, স্বাভাবিকভাবে গ্রামের লোকজন এভাবেই ডাকে। শুধু যদি রশিদ বলে ডাকতো তাও একটা কথা ছিল, বেশ স্বাভাবিকভাবে ওই যেগুলো বললাম আর কি শব্দগুলো, ওইভাবে তাকে ডেকেছে। তো উনি কি করেছেন, পেছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পান নাই। আর যখনই দেখতে পান নাই তখনই উনি ভয় পেয়েছেন যে সর্বনাশ, এই সাঁকোতে তো বিভিন্ন ঘটনা ঘটে। কিছুদিন আগেই তো এই ভগলা সুলতানকে চুবিয়েছে। বুঝতে পেরেছেন যে একটা বিপদে পড়তে যাচ্ছেন। উনি দ্রুত ওই সাঁকোটা পার হয়ে গেছেন আল্লাহর রহমতে। কিন্তু সাঁকোটা পার হওয়ার পরপরই এই রশিদ দাদার একবার ডান গালে থাপ্পড়, একবার বাম গালে থাপ্পড়, এবং এত জোরে জোরে থাপ্পড় দিচ্ছিল, ঠাস ঠাস করে শব্দ হচ্ছিল। আর এই শব্দে এই যে তাহমিদ ভাইয়ের দাদার ঘুম ভেঙে যায়। তাহলে বুঝতেই পারছেন প্রিয় লিসেনার যে কত জোরে শব্দটা হচ্ছিল। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এই শব্দটা কোত্থেকে আসে। উনি কি করেছেন, দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন। তো ঘর থেকে বের হওয়ার পর উনি ওই সাঁকোর দিকেই এগিয়েছেন। তো উনি একটা গোঙানির শব্দ শুনছিলেন বের হয়ে। উনি দ্রুত ওখানে যান, গিয়ে দেখেন এই যে আব্দুর রশিদ এই সাঁকোর গোড়ায় পড়ে আছে। তারপর তো দাদা তাকে টেনে উপরে তোলেন। তারপর বলেন, এই কি হয়েছে তোর, এই অবস্থা কেন? তখন দাদা আরো একটা ব্যাপার খেয়াল করেন যে মুখে এত জোরে জোরে থাপড় মেরেছে যে মুখের বিভিন্ন জায়গা থেকে ছাল চামড়া উঠে গেছে, এত জোরে থাপড় মেরেছে। আর শুধু যে থাপ্পড় মেরেছে তা না, শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ স্পষ্ট, এবং সেখান থেকে রক্তও গড়িয়ে পড়ছে। তো দাদা জিজ্ঞেস করলেন যে আচ্ছা, তোকে এই অশরীরটা আক্রমণ করলো কেন? সে তো প্রথমে বলতে চায় না। তখন বলে যে আমি তো ওই যে রেডিও শুনতে শুনতে আসছিলাম, হঠাৎ করে পিছনে ডাক শুনি। বলে, রেডিও শুনতে শুনতে আসছিলি মানে? কারণ তার সাথে তো রেডিও থাকে সবসময়। আর এদিকে কি হয় যে তাহমিদ ভাইয়ের দাদা কিন্তু এই গান বাজনা একদমই পছন্দ করতেন না। আর তাছাড়া আব্দুর রশিদ যিনি, উনি সবসময় এই রেডিও বাজাতে বাজাতে যেতেন। এটা দেখে ওনার কিন্তু বিরক্ত লাগতো বিভিন্ন সময়, এবং মাঝে মাঝে বকাঝকাও করতেন যে তুই শুনবি শোন, তুই তোর ঘরের ভিতরে শোন, তুই কেন এই রাস্তা দিয়ে মানুষকে শোনাতে শোনাতে যাবি। আর ওই সময় তো উনি ওটা শুনতে শুনতে আসতেছিলেন। তো তখন এই তাহমিদ ভাইয়ের দাদা বলেন যে তুই এই রেডিওতে উচ্চস্বরে গান বাজাতে বাজাতে আসার কারণেই মূলত ওই অশরীরটা তোর উপর আক্রমণ করেছে, আর তোর এগুলো ছাড়া ভালো লাগে না, না এইটা বলে উনি তো বকাঝকা করছেন। কারণ বকাঝকা করে আর কি করবেন ওই সময়ের প্রেক্ষাপটে, কারণ একে তো যে ধরনের মানে পিটুনি খেয়েছে এই অশরীরীর হাতে। যাই হোক, তাকে উনি ওখান থেকে বাড়িতে নিয়ে আসেন আর কি, বাড়িতে মানে তার বাড়িতে আর কি পৌঁছে দেন। তো এরপর তো ওনার মারাত্মক জ্বর এসেছিল, আর মারের চোটে সারা গায়ে খুবই ব্যথা ছিল। বেশ কিছুদিন যাবৎ উনি ভুগেছেন এই ব্যথায়, এবং ওনার অসুস্থতা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে গ্রামের অনেক মানুষই বলা বলি করতেন যে এই লোকটা এবার হয়তোবা টিকবে না, ভূতের মার খেয়ে ও এবার মরেই যাবে হয়তোবা। কিন্তু আল্লাহর রহমতে আস্তে আস্তে উনি সুস্থ হয়ে গিয়েছিলেন। এরপর অনেক দিন বেঁচে ছিলেন, স্বাভাবিকভাবে উনি মারা গিয়েছিলেন। আর ওই সাঁকোটা নিয়ে এরকম আরও অনেক ঘটনাই ঘটেছে। কত মানুষ যে বিনা কারণে সাঁকোর উপর থেকে নিচে পড়ে গিয়েছে, দিন হোক রাত হোক, এর কোনো হিসাবই নেই। তবে এখন কিন্তু সেই জায়গায় কোনো সাঁকো নেই, সেখানে রাস্তা হয়ে গিয়েছে। আর ওই সাঁকো পেরিয়ে মাত্র 100 গজের মতো সামনেই এক ভয়ানক বাগান এবং ঋষিভিটা। ভয়ানক বাগান নিয়ে আমাদের 119তম এপিসোডের 4র্থ ঘটনা শ্বেত পিশাচিনী, এটা কিন্তু প্রচারিত হয়েছে। তো বুঝতেই পারছেন ওই সময় প্রেক্ষাপটে ওই জায়গার পরিবেশটা কতটা ভয়ঙ্কর ছিল।
এখন অবশ্য সাঁকো নিয়ে বা ওই জায়গা নিয়ে কোনো ঘটনা ওভাবে শোনা যায় না, কারণ 50 বছর আগের দুটো ঘটনা শেয়ার করলাম। তবে 20 বছর আগের একটি ঘটনা এখন শেয়ার করি। 20 বছরের আগে পিছিয়ে এরকম সময় হবে আর কি। তো ঘটনাটি ঘটে এই তাহমিদ ভাইয়ের আম্মুর সাথে। একদিন কি হয়, ওনার আম্মু ঘরে বসেছিলেন, সময়টা মাগরিবের কিছু পরে হতে পারে। কি হয় যে ওই সময় তো তখনও ইলেকট্রিসিটি আসে নাই, হারিকেনের আলো, তারপর ল্যাম্প, এগুলো ছাড়া আসলে আলোর উৎস ওনাদের কাছে ছিল না। কারো কাছে টর্চ লাইট ছিল, তো এটাই ছিল আসলে আলোর উৎস। তো উনি ঘরে বসে আছেন, ঘরের জানালা দিয়ে ওনার চোখ যায় বাইরের দিকে, আর ওখানে গিয়ে একটা জিনিস দেখে ওনার চোখ সেখানে আটকে যায়। উনি দেখেন বিশাল লম্বা একটা ছাগল। এখন বিশাল লম্বা বলতে কেমন, একটা মোটামুটি বাছুরটা যখন একটু বড় হয়ে যায় কিরকম সাইজ হয়, ওই রকম লম্বা একটা ছাগল। আমরা এত বড় ছাগল সচরাচর খুব একটা দেখি না, আছে একদম নাই তা না, কিন্তু খুবই কম। বাংলাদেশে এই ছাগলগুলো কম হয়, অনেক সময় পাকিস্তান, আফগানিস্তান এই জায়গাগুলোতে এত বড় ছাগলগুলো দেখা যায় আর কি। মানে গরুর মতো একটা ছাগল হয় আর কি, লম্বা লম্বা কান। তো এত বড় ছাগল দেখুন তো চোখ আটকে গেছে, আরে এত বড় ছাগল, জীবনেও তো এত বড় ছাগল দেখিনি। তো উনিও ছাগলের দিকে তাকিয়ে আছেন, এবং ছাগলটাও বাইরে থেকে ওনার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো ভয়ঙ্কর দৃষ্টি না। এবং ওই ছাগলের চোখ যে ভয়ঙ্কর ছিল বিষয়টা এরকমও না। ছাগলের চাহনিটা ছিল খুবই মায়াবী। মনে হচ্ছে ওই ছাগলটা তার কতদিনের চেনা, আর ওই ছাগলটাও তার খুবই বাধ্য একটি ছাগল। তো এইভাবে তাকিয়ে আছে, কতক্ষণ যে তাকিয়েছিলেন এটা উনিও বলতে পারেন না। কিন্তু হঠাৎ করেই কি হয় যে ওনার কাছে মনে হলো যে এই ছাগলটা কার, কোত্থেকে আসলো, গ্রামে তো মানে এরকম ছাগল নাই, যাই ওইটার কাছে গিয়ে দেখি তো, এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে। তো উনি যখনই ঘর থেকে বাইরে বের হয়েছেন 5 সেকেন্ডের মতো হবে, বা সর্বোচ্চ সময় যদি ধরিও 10 সেকেন্ডের বেশি হবে না, উনি বের হয়ে ওই ছাগলটা আর দেখতে পান না। তো যতদূর চোখ যায় কোথাও কিছু দেখা যাচ্ছে, যদিও বা তখন সন্ধ্যা নেমে এসেছিল। আর কারো ছাগল যদি ভুলে চলেও আসে এই সময়ের মধ্যেই কিন্তু হাওয়া হয়ে যাবে না। আর ওই সময় ওই গ্রামে কেন, আশেপাশে 10 গ্রামেও এত বড় ছাগল কারো আছে এটা কিন্তু জানা ছিল না। তো এই ঘটনা ঘটার পর অনেক রাত্রে মাঝে মাঝেই বাড়ির চারদিক দিয়ে ঘোড়ার টকবক টকবক আওয়াজ শুনতে পাওয়া যেত। তবে এটা পাওয়া যেত গভীর রাতের বেলা। অনেকে নাকি এই ঘোড়াকে দেখেছেও, তবে মাথা কাটা ঘোড়া বা এরকম ওইভাবে ওরকম কিছু না, তবে এরকম ঘোড়ার আওয়াজ শোনা যেত গভীর রাতের বেলা। এবার আসি অদ্ভুত আরেকটি বিষয়ে, গুইয়া দেদ্দা। এই গুইয়া দেদ্দা শব্দটি স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে। আসলে গুইয়া দেদ্দা জিনিসটা কি? এটা নাকি এক ধরনের জিন। এই জিন মাটির নিচে থাকতে পছন্দ করে। এই জিন কারো সামনেও আসে না, কাউকে দেখাও দেয় না। গ্রামের অনেক প্রবীণ মানুষ সহ অনেকেই নাকি বলতেন যে এই জিন কখনো হাজির করা যায় না। আসলে কি তাই? এই জিন নিয়ে কিন্তু খুব বেশি তথ্যও পাওয়া যায় না। এই জিন নাকি মানুষের খুব একটা বেশি ক্ষতিও করে না, মাটির নিচ দিয়ে চলাচল করে, এমনকি পানির ভেতর দিয়েও চলাচল করে। যখন মাটির নিচ থেকে পানির ভিতরে ঢুকে যায় তখন এক ধরনের বুদবুদি উঠতে থাকে। কোনো মাছের চলাচল বা মাছের কারণে এটা হয় না। এই বুদবুদিগুলো অনেক বড় বড় বুদবুদি। সাধারণত পানির নিচে যদি গ্যাস থাকে, এই গ্যাস যদি উপরের দিকে চলে আসে বড় বড় বুদবুদি হয়, ওই রকম বড় বড় বুদবুদি। তবে গুইয়া দেদ্দা এদের ব্যাপারটা নাকি ভিন্ন। অত বড় বড় বুদবুদিতেও যে ধরনের শব্দ হয়, কিন্তু গুইয়া দেদ্দার চলাচলে অনেক বেশি শব্দ হয় ওই বুদবুদির। শোনা যায় যে এই তাহমিদ ভাইদের বাড়ির পাশে এই গুইয়া দেদ্দা ছিল। এটা নিয়ে একটি লম্বা ঘটনাও রয়েছে, এটা উনি আমাদেরকে পরে জানাবেন বলে বলেছেন। আর এই গুইয়া দেদ্দা রিলেটেড ঘটনা আমি এর আগেও বলেছি। আজকে যখন আমি ঘটনা শেয়ার করছি তখন আমার খুব কাছের এক ভাই, ওনার নাম হচ্ছে শাওন,
উনি কিন্তু বাংলাদেশের খুব নাম করা একজন মাইম আর্টিস্ট, মানে আমরা মুখাভিনয় বলি না, তো ওই অভিনয়টা উনি খুব ভালো জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং উনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু উনি মাইম আর্টটা পারফর্ম করেছেন। তো আমি যখন আজিমপুরে থাকতাম, আমার ওই বিল্ডিংয়েরই উপরে উনি থাকতেন, তো ওনার আম্মাও থাকতেন। আন্টির সাথে আমার খুবই ভালো সম্পর্ক। তো আপনাদের মনে আছে কি না যে আমাদের চ্যানেলের শুরুর দিকে বেশ কিছু ঘটনা আপলোড করেছিলাম, এর মধ্যে একটা ছিল যে একটা কুয়া রিলেটেড ঘটনা। এটা মাগুরা জেলার ঘটনা ছিল। ওই কুয়ার পানিটা খুব ঠান্ডা ছিল। পরবর্তীতে ওই কুয়া রিলেটেড একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। তো উনি কি মনে করে হঠাৎ করে আজকে আমাকে ফোন করেছিলেন। উনি রাজবাড়িতে গিয়েছেন এক আত্মীয়ের বাসায়, যে কারণে আমাকে কল করেছিলেন, ওনার সাথে কথা বললাম। তো উনি কিন্তু অনেক ঘটনার সাক্ষী এবং ওনার সাথে ঘটে যাওয়া অধিকাংশ ঘটনাগুলোই আমি শেয়ার করেছি, ভূত.com-এ শেয়ার করেছি, আর আমাদের চ্যানেল তো শেয়ার করেছি। উনি অনেক সাংঘাতিক জিনিস দেখেছিলেন, অনেক কিছু সাক্ষী উনি আমাকে অনেক আগে এই গুইয়া দেদ্দা রিলেটেড বিষয়টা বলেছিলেন। আর একটা জামা কিনে দেবো বাজার থেকে, মনে হচ্ছে সবাই কিছু একটা লুকাচ্ছে ওনাকে। তো তাকে একটা নতুন জামা কিনেও দেয়, কিন্তু ওনার মনের মধ্যে কিন্তু খুঁতখুঁতি গেল না, আমার নতুন জামা কোথায় গেল। ওই জামাটা তার প্রিয় ছিল। তখন এই ব্যাপারটা আসলে কেউ বলতে চাচ্ছিলেন না। আসিফ ভাইয়ের মা বারবার বলছিলেন, তুই হয়তো বা মনের ভুলে আনিসনি, এটা বলে উনি অন্য ঘরে চলে যান। কিন্তু উনি তো খুব ভালোভাবেই মনে করতে পারেন যে ওই ব্যাগটা উনি ব্যাগের মধ্যে ওই জামাটা নিয়ে এসেছেন। রাতে ঘুমানোর সময় এই আসিফ ভাই তার নানিকে বলছে, নানি তোমরা কিছু একটা আমার কাছ থেকে লুকাচ্ছ, বলো কে নিছে আমার জামা। তো নানি বলছে, আরে না রে ভাই, তেমন কিছু না, ঘুমাতো। তো যখন উনি খুব ভালো করে ধরেছেন, তখন আচ্ছা ঠিক আছে, যা সকালবেলা বলবো, কারণ পরের দিন তো বিয়ে ছিল, সবাই ব্যস্ত থাকবে। যাই হোক, বিয়ে টিয়ে শেষ, ব্যস্ততাও কমে গেছে। এরপরে এই আসিফ ভাই ওনার নানিকে বলছেন, নানি আমার জামার ঘটনা কিন্তু বলো নাই, এখন কিন্তু আর না বলে থাকতে পারবে না, জামা কি হয়েছে সেটা বলো। তখন নানি একটা ব্যাপার বলেন, সেটা হলো উনি বলেন যে এই ঘরে নতুন কোনো জামা কাপড় রাখা যায় না। যদি কোনো ট্রাঙ্ক বা একদম সিন্দুকের মধ্যেও খুব ভালোভাবে তালা লাগিয়ে রাখা হয়, তারপরও ওই জামা কাপড় আর পাওয়া যায় না। কিন্তু এই জামা কাপড় হারানোর কয়েক মাস পর সেই জামা কাপড় খাল বা পাশের কোনো পুকুরের মাঝখান থেকে ভেসে ওঠে, আর এটা বহুদিন ধরে এমনই হয়ে আসছে। তো আসিফ ভাই বললেন যে এটা কিভাবে সম্ভব? তো নানি বলেন, হ্যাঁ এটাই সত্যি। তো এরপরে নানি বলেন যে এইটা নিয়ে একটা ঘটনা রয়েছে, মানে হচ্ছে আসিফ ভাইয়ের যিনি নানা, তার সাথে একটি ঘটনা ছিল, অদ্ভুত এক ঘটনা, যার প্রেক্ষাপটে এই সমস্যাটা শুরু হয়েছিল, যেটা চলমান রয়েছে। তো ওনার নানির মুখ থেকে ঘটনাটি উনি শুনতে পান। মূলত এই রহস্যময় ব্যাপারটার পরেই ওই ঘটনাটি উনি জানতে পারেন, সেটা এখন আমরা শুরু করছি প্রিয় লিসেনার্স। ওই ঘটনাটি যখন শুরু হয় তখন নানার বয়স 16-17 বছর এরকম হবে, বা এর আশেপাশে বয়স হবে আর কি। সময়টা আনুমানিক 1952 সালের আশেপাশে হবে। তো গ্রামের মানুষরা তারা যখন কৃষিকাজ করতেন, যখন তাদের এই কৃষি ফসলটা তোলার উপক্রম হতো বা পেকে যেত, তখন চুরি হবার ভয়ে রাতের বেলা কিন্তু ফসল পাহারা তারা দিতেন। আর ওনার নানা ছিলেন খুবই দরিদ্র পরিবারের, এই কৃষি জমির এই ফসলের উপরই তারা নির্ভরশীল ছিলেন। নানার বাবা অবশ্য তখন জীবিত ছিলেন না, তাই নানাকে ছোটবেলাতেই পরিবারের হাল ধরতে হয়। ওই অল্প বয়সেই তাকে কৃষিকাজ করে সংসারটা চালাতে হতো। তেমনই একদিন নানার পরিচিত একজন লোক নানাকে বলল যে, আব্দুল মাজেদ, আমার জমির ধানগুলো তো পেকে গেছে, এখন এগুলো তো রাতে চুরি হয়ে যদি যায় তাহলে আমি একদম পথে বসে যাবো রে ভাই, তো তুই যদি রাতের বেলা আমার এটা একটু পাহারা দিতি খুব ভালো হইতো, তার বিনিময়ে আমি তোকে কিছু ধান আর টাকাও দিব। নানা 7-5 না ভেবে কিন্তু রাজি হয়ে যান, কারণ ওই সময় নানার টাকার খুব প্রয়োজন ছিল আর কিছু ধানেরও প্রয়োজন ছিল। এখন ছোট ছোট দুটি বোন তার, আর তার বাবা মারা গেছে। তো এই 4 জনকে নিয়ে, মানে উনি সহ 4 জনকে নিয়ে
এই পরিবারের, ওনার নিজেরও তো ক্ষুধা আছে, তারও তো পেট আছে, তাকে তো খেতে হবে। তো বাড়িতে 3 জন সদস্য তিনি ছাড়া এই মোট 4 জনের পরিবারের আসলে চালানোটা এরকম 16-17 বছর বয়সে একটা কিশোরের পক্ষে কতটা কঠিন। এই জন্য উনি রাজি হয়ে যান। তাই তার মার কাছ থেকে অনুমতি নিয়ে ওই দিন রাত থেকেই ফসল পাহারা দিতে উনি চলে যান। ফসলের জমি ছিল নানার বাড়ির পাশে, আমরা যে খালের কথা বললাম সেই খালের ওই পারে, আর নানার বাড়িটা হচ্ছে খালের এ পারে, আর জমিটা ওই পারে, উল্টো পাশে, মানে খাল পার হয়ে ওই জমিতে যেতে হবে। তো নানা রাতে খাওয়ার পর চলে যান ফসল পাহারা দিতে। ফসলের মাঝামাঝি একটি জায়গায় একটি টং ঘর বানানো ছিল বিশ্রাম নেওয়ার জন্য। তো প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কাটে, কোনো সমস্যা নাই, একদম স্বাভাবিক। ফসলও চুরি হয় না, কোনো ভয়ঙ্কর ঘটনাও ঘটে না, আর উনি তেমন কোনো কিছু দেখেনও নাই ওইখানে, না মানুষ, না চোর, না শেয়াল কুকুর, না জিন ভূত, কিছুই দেখেন নাই। তো এমনই করে কেটে যায় 4টা দিন। 4 দিনের পরের দিন মানে 5ম দিন রাতে ফসল পাহারা দেওয়ার সময় তার একটু ঘুম ঘুম ভাব আসে। অন্যদিন কিন্তু উনি ঘুমান নাই, জেগেছিলেন। তো মাঝরাতে একটু ঘুমানোর জন্য উনি টং ঘরে গিয়েছেন, ঘুমিয়েও পড়েন। ঘুমানোর কিছুক্ষণ পর তিনি একটা আওয়াজ শুনতে পান। আওয়াজটা ছিল এমন যে কেউ তার নাম ধরে ডাকছেন এবং বলছেন, হ্যাঁ রে মাজেদ, ঘুমিয়ে পড়লি নাকি? হে মাজেদ, ওঠ ওঠ। নানা তখন চোখ খুলে তাকিয়ে দেখেন তার মাথার পাশে একটি ছেলে বসে আছে। ছেলেটি দেখতে পুরোপুরি কালো, তবে চেহারা ভয়ঙ্কর তা না, মানুষের বাচ্চার মতোই আর কি। তো ছেলেটি হাত দিয়ে নানার মাথায় খুব আলতো করে বুলাচ্ছে আর বলছে, হে মাজেদ, ওঠ ওঠ। তো নানা দেখতে পান ছেলেটির শরীর দিয়ে পানি পড়ছে, মনে হচ্ছে এই মাত্র গোসল করে সে এখানে উঠেছে। তো হঠাৎ করে এইরকম একটা জিনিস দেখে উনি তো চিৎকার দিয়ে উঠে দেন দৌড় দিয়ে উনি খালে দেন লাফ, সাঁতার কেটে উনি বাড়িতে চলে যান। যেহেতু খালের ওই পাশেই ছিল তার বাড়ি, তাড়াতাড়ি চলে গিয়েছেন। তো বাড়িতে গিয়ে নানার মাকে ডাক দিয়েছেন। নানার মা বলেন, কি রে এত রাত্রে তুই পাহারা দিতে যাস নাই? তো বলছেন, হ্যাঁ গেছিলাম তো তেমন কিছু না, শরীরটা ভালো লাগছে না তাই চলে এলাম। তো নানার মা বলছে, তাহলে তোর শরীর ভেজা কেন? তখন নানার কোনো কথা না বলে উনি ঘরের মধ্যে চলে গেছেন, শরীরটা মুছে উনি শুয়ে পড়েছেন। তো পরের দিন রাতের বেলা আবার তিনি ফসল পাহারা দিতে গিয়েছেন। তো ওই দিন আর উনি ঘুমান নাই, তিনি সেই টং ঘরের মধ্যে বসে আছেন কিন্তু ঘুমান নাই। হঠাৎ করে দেখেন খাল থেকে আস্তে আস্তে কেউ একজন উঠে আসছে তার দিকে, আর ওইটা আস্তে আস্তে নানার দিকেই আসছে। তো উনি দেখেন এটা তো একটা বাচ্চা ছেলে, আর এটা তো সেই ছেলে গতকালকে যাকে উনি দেখেছিলেন, গতকালকে রাতে সেই ছেলেটা। তো কাছে এসে ওই নানাকে বলে, হ্যাঁ রে আব্দুল মাজেদ, আমি তোর সাথে কিছু কথা বলতে চাই, তুই ভয় পাস না, দৌড় দিস না, তোর ভয়ের কোনো কারণ নাই, আমি ক্ষতিকর কিছু না। তো নানা এবার একটু সাহস নিয়ে বলছেন যে, আচ্ছা আপনি কে, আমার সাথে আপনার কি কথা? আমি তো অতি সাধারণ একজন মানুষ, পেটের দায়ে এখানে পাহারা দিতে আসছি, আমি কি আপনার কোনো ক্ষতি টতি করে ফেললাম? তাহলে আমাকে ক্ষমা করবেন। তখন সেটি বলে, আরে না ওসব কিছু না, আমি এই খালেই থাকি, তোকে আমি অনেকদিন ধরে দেখি, তোর তো অনেক অভাব, এই অল্প বয়সে তোর উপর যেই চাপটা পড়েছে আসলে সেটা খুব কষ্টকর, এটা আমি বুঝতে পারছি। আমি তোকে কিছু শেখাতে চাই, যদিও বা আমার আর একটা ভাই আছে, সেই বিষয়ে সম্মতি দিচ্ছে না, তারপরও আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোকে কিছু শেখাতে চাই। তবে মনে রাখিস, তুই এই বিষয়টা কাউকে কিন্তু বলতে পারবি না, আর আল্লাহর রহমতে তোর অভাব ইনশাল্লাহ দূর হবে। আর মনে রাখিস, কাউকে কিন্তু কিছু বলবি না, এটা কথা দে। তখন নানা বলেন, আচ্ছা ঠিক আছে, কাউকে কিন্তু আমি কিছু বলবো না। তখন নানা এটাও বলেন, তবে বাপু তোমার কাছে একটা অনুরোধ আছে, আমার কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না তুমি। তখন ওই অবয়বটি বলে, ঠিক আছে যা, আমি তোকে কথা দিলাম আমি তোর কোনো ক্ষতি করব না, কিন্তু মনে রাখিস তুই যদি কাউকে কিছু বলিস তাহলে আমার ক্ষতি হবে, তোরও হবে, আমি ক্ষতি না করলেও তোর ক্ষতি হবে, এটাই শুধু মাথায় রাখিস। এমনিতে আমি তোর কোনো ক্ষতি করব না, তুই যদি কাউকে বলেও ফেলিস আমার দ্বারা তোর কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতি তোর হবে, কিন্তু আমার দ্বারা হবে না। তখন ওই ছেলেটি বলে, আমি একটি জিন, আমি এই খালেই থাকি, আমি তোকে কিছু কাজ শেখাবো, কবিরাজি কাজ, যেটা আমি জানি। কোনো মানুষের হাত পা বা শরীরের কোনো হাড়ে যদি ব্যথা পায়, আল্লাহ চান তো তুই ঠিক করে দিতে পারবি। তবে হ্যাঁ মনে রাখিস, তুই মানুষের কাছ থেকে কিন্তু টাকা নিবি না, কেউ যদি তোকে খুশি হয়ে কিছু দেয় সেটা নিবি, এছাড়া না।
তবে এটা তুই একদিনে শিখতে পারবি না, আমি আজকে কালকে পরশু এই 3 দিন আসবো, তোকে কিছু শেখানোর চেষ্টা করব। তখন নানা বলে আচ্ছা ঠিক আছে, আমাকে শেখান, আমি শিখব। এরপর থেকে রাতের বেলা 3 দিন ওই অবয়বটা এসে নানাকে কিছু কিছু জিনিস শেখায় দেয় আর কি। নানাও শিখে যান। এরপর থেকে নানা বিভিন্ন সময় কবিরাজি কাজগুলো করতেন। এতে অনেক লোক আল্লাহর অশেষ রহমতে ভালো হয়েছেন। তো নানার এরকম কাজকর্ম দেখে গ্রামের সবাই অবাক হয়ে যান। নানাকে সবাই বলে যে আরে মাজেদ, তুই এরকম কবিরাজি শিখলি কিভাবে? নানান লোকের নানান কথার কারণে নানার মা একদিন নানাকে বলে, এই মাজেদ বলতো তুই এগুলো শিখলি কিভাবে? তো নানা তার মাকে বলে, আরে ও কিছু না, এমনিতেই শিখছি আর কি, আমি এমনিতেই পারি। কিন্তু নানার মা তো নাছর বান্দা, কারণ প্রতিনিয়ত বিভিন্ন লোক এসে, পাড়ার মহিলারা এসে তাকে বলতে হয় তোমার ছেলেটা কিভাবে শিখলো। তো উনি তো কিছু বলতে পারেন না। তো যখন নানা এটা এড়িয়ে যাচ্ছিলেন, তখন নানার মা তো কেঁদে ফেলে যে আমি মা, আমাকে বলবি না তুই? এখন মায়ের কান্না দেখে তার মাকে বলে, আচ্ছা ঠিক আছে মা, আমাকে তো বারণ করছে, তাও তুমি যেহেতু মা, মনে হয় কিছু হবে না, তোমাকে বলি। এরপর তার মাকে সব কিছু খুলে বলেন। তার মাও কিন্তু এই কথাটা কাউকে বলেন নাই। তো এই কবিরাজি করে নানার নাম চারদিকে ছড়িয়ে পড়ে, তাদের আর্থিক অবস্থা আল্লাহর রহমতে অনেক উন্নতি হয়, ভালোই যাচ্ছিল দিন। একদিন রাতে নানা ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেন। তো নানাকে ওই স্বপ্নের মধ্যে ওই যে ছেলেটা, যেই অবয়বটা আসছিল, সেটা বলে যে আব্দুল মাজেদ রে, তোকে তো আমি অনেকবার করে মানা করলাম, তাও তুই তোর মাকে বলে দিলি, আমার সাথে ওয়াদা করে সে ওয়াদা রাখলি না। তুই বলার পরেও কিন্তু আমি তোর কোনো ক্ষতি করি না, আমি কিন্তু আমার ওয়াদা রাখছি, কিন্তু আমি তো বলছিলাম তোর তো ক্ষতি হবে রে। তোর এই অভাব দেখে আমি কাজগুলো শিখাই দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আর তুই আমারই ক্ষতি করে ফেললি। তোর তো ক্ষতি হবে সেটা তুই জানিস, তুই জানতি, তারপরে এই কাজটা তুই কেন করলি? তখন নানা বলে যে আমার তো ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। তখন ওই জিনটা বলে যে আমি তোরে মাফ করে দিছি, যেহেতু আগে থেকে ওয়াদা করছি আমি তোর কোনো ক্ষতি করবো না, কিন্তু আগে বলছিলাম আমার একটা ভাই আছে, তোকে এই জিনিসটা শেখাই, ও কিন্তু সম্মতি দেয়নি, তারপর আমি তোকে শেখাই, কারণ তুই ভালো মানুষ, তোর অভাবটা যেন দূর হয় আমি সেই চেষ্টা করছি। কিন্তু ও অনেক জেদি, ওর দ্বারা তোর ক্ষতি হবে, ওকে আমিও বুঝাইতে পারবো না। এই বলে স্বপ্নের মধ্যেই ওই জিনটা চলে যায়। তো এরপরে টানা কয়েকদিন কোনো সমস্যা হয়নি, সবকিছু স্বাভাবিক। তো বেশ কয়েকদিন পর নানা রাতে যখন ঘুমিয়েছিলেন, তখন দেখেন একটি বড় কালো অবয়ব এটা এসেছে। চেহারা বোঝা যাচ্ছে না, মুখে ঘোমটার মতো কিছু একটা দেয়া, হয়তোবা এরকম উনি হয়তোবা দেখেছেন। তো নানাকে বলছেন যে হ্যাঁ আব্দুল মাজেদ, তোর নারকেল গাছে 2টা ডাব আছে, আমাকে একটা দিবি? তখন নানা বলে আমি কোনো ডাব টাব দিতে পারবো না, যাও ভাগো। তো এরকম স্বপ্ন নানা টানা 12 দিন দেখেছিলেন। তিনি আসলে বুঝতে পারতেন না এই ধরনের স্বপ্ন উনি কেন দেখছেন। 12 দিন পর 13 দিনের দিন রাতের বেলা নানা যখন ঘুমিয়েছেন, নানাকে আবার সেই অবয়বটি এসে বলে মাঝে দে না একটা ডাব, আমি খাবো। তখন নানা বলে আচ্ছা ঠিক আছে, যাও খাও, একটাই খাবা কিন্তু। এটা বলার সাথে সাথে নানার ঘুম ভেঙে যায় প্রচণ্ড একটা শব্দে। মূলত এই শব্দটি ছিল ওনারই আপন ছোট বোনের চিৎকার। ঘুমের মধ্যে মেয়েটি চিৎকার করে ওঠে। তো মেয়েটি চিৎকার দিয়ে উঠে বলে যে কে যেন আমাকে নিয়ে যেতে চায়। তখন নানা টনক নড়ে যে হায় হায়, এটা কি করলাম আমি তো এই ডাব দেওয়ার অর্থ হচ্ছে আমার পরিবারের কোনো সদস্যকে নিয়ে নেওয়ার অনুমতি দিছি, কারণ হচ্ছে এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি, আমার ছোট বোনের গার্ডিয়ান আমি, তাহলে আমি তো আমার ছোট বোনকে মৃত্যু ডেকে নিয়ে আসছি তার জন্য। তখন হঠাৎ করেই নানা ছোট বোনের শরীরে ভীষণ জ্বর, এত জ্বর যে শরীরটা এত গরম হয়ে গিয়েছিল যে হাত দিলে হাতে মনে হয় ফোসকা পড়ে যাবে এমন অবস্থা। কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার আগেই মাত্র 10 মিনিটের মাথায় নানা ছোট বোন ছটফট করতে করতে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। নানা বুঝতে পেরেছিলেন ডাবের নামে এই অবয়বটি মূলত নানার ছোট বোনকেই মেরে ফেলেছে। সকালবেলা নানার বোনের দাফন শেষ করা হয়। এরপর নানার সাথে আর কোনো কিছুই ঘটেনি। নানার আরেকটি যে বোন ছিল, তার কাছ থেকে মূলত এই ঘটনাটি
এসেছে, যিনি এখনও বেঁচে আছেন। তার জন্য দোয়া চেয়েছেন আসিফ হাওলাদার ভাই, আমরা তার জন্য দোয়া করি। আর একটা বিষয় হচ্ছে, নানা 1996 সালে একটি সড়ক দুর্ঘটনায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, এই যে ব্যাপারটা, এরপর থেকে মূলত এই রহস্যময় ঘটনাটি ঘটা শুরু হয়। তো আসলেই এর সাথে নতুন পোশাক হারিয়ে যাওয়া, সেই পোশাক কয়েক মাস পর পুকুরের ভেতর থেকে বা ডোবার ভেতর থেকে, খালের ভেতর থেকে ভেসে ওঠার কারণ কি, কেনই বা এটা চলছে? তাকে নিষেধ করলেন যে না ভাই, এই কাজটা করা ঠিক হবে না, তোমার যাওয়াটা ঠিক হবে না এখানে। ওনারা বললেন যে যদি তোমার কোনো ক্ষয়ক্ষতি হয়, এটা দায়ভার কে নেবে? আর ক্ষয়ক্ষতি হলেও তুমি এই বিষয়টা যদি কাউকে জানাও, তোমার চাকরিও থাকবে না, অনেক ধরনের সমস্যাই হবে। কি দরকার অহেতুক এসব ঝামেলা বাড়ানোর? আর অফিসের সিনিয়র কেউ যদি জানে তাহলে তো আমাদেরও চাকরি যাবে। তখন এই সানি ভাই বললেন যে না না, কেউ জানবে না, ইনশাল্লাহ আমারও কোনো প্রবলেম হবে না। যাই হোক, ওই দুইজন তো যারা ওনার সাথে ছিলেন, দুইজন আর কি, দুইজন অফিস সহকারী, তারা তো ওনাকে বিদায় দিয়ে চলে গেলেন। তো বলে রাখা ভালো, গেট দিয়ে ঢোকার পর সামনে একটা ফিল্ড রয়েছে, বেশ লম্বা চওড়া একটা জায়গা। তো ওখানে দাঁড়ালে অফিসের ভেতরের কোনো কিছুই টের পাওয়া যায় না। তো উনি যখন অফিসের মধ্যে ঢুকেছেন, তখন ঘড়িতে উনি টাইম দেখেন রাত 8টা কি 8:15 মতো বাজে। তো সারা রাত যেহেতু থাকবেন ওখানে, তাই বাসা থেকে ফোনে ফুল চার্জ করে নিয়ে এসেছিলেন, আর কয়েকটা মুভি ডাউনলোড দিয়ে নিয়ে এসেছিলেন। ওই সময় কিন্তু এরকম স্মার্টফোন এতটা অ্যাভেলেবল ছিল না, তবে যেই ফোনগুলো ছিল ওটাতে কিন্তু ওই মুভি দেখা যেত আর কি। তো উনি ভেবেছেন সারা রাতটা না ঘুমায় পার করবেন। তো ব্যাগের ভেতর রাতের বেলা যেই খাবারটা উনি খাবেন সেই খাবার নিয়ে আসেন, এবং হালকা কিছু নাস্তাও নিয়ে এসেছিলেন। তো অফিসের হালকা একটু বিবরণ দেওয়া জরুরি। ওই অফিসের নিচের ফ্লোরে প্রথম যেটা আর কি, প্রথম জেকার্ট, তারপর লিঙ্কিং শেষে ফিনিশিং সেকশন, তারপর দোতলায় উঠে বাম দিকে অফিসের মসজিদ, যেখানে সবাই নামাজ আদায় করে, আবার ডান দিকেও জেকার্ট। তো উনি থাকবেন ফিনিশিং সেকশনের ভেতরে। তো রাত 11টার দিকে উনি রাতের খাবার শেষ করেছেন, ফোনটা কানে দিয়ে গান শুনছেন। তো ঘড়ির দিকে তাকিয়ে একটা সময় দেখলেন যে রাত 12টার বেশিই বেজে গেছে তখন, মানে 1 ঘন্টার বেশি সময় ধরে উনি গান টান শুনেছেন আর কি। যে সব কিছু ঠিকঠাক, সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছে, কোনো অস্বাভাবিকতা নাই। তো উনি চিন্তা করলেন, যাই উপর দিকে একটু ঘুরে আসি। উনি সিঁড়ি বেয়ে উপরে উঠে ডান দিকে জেকার্টের ভেতর যখন যাবেন, তখন হঠাৎ করে চোখ পড়ে বাম সাইডে মসজিদের দরজায়, মানে নামাজের জায়গা যেটা ওখানে ছিল ওই বিল্ডিংয়ে। তো উনি দেখলেন দরজাটা আপনা আপনি খুলে গেল। তখন ওনার শরীরে একটা হালকা ঝাঁকুনি অনুভব করলেন। উনি ভাবলেন মসজিদের দরজা তো এমনিতেও লক করা থাকে না, হয়তো বাতাসে খুলে গেছে। তো যাই হোক, উনি ওইদিকে দৃষ্টিপাত না করে জেকার্টের ভেতরে প্রবেশ করলেন। তো জেকার্ট মেশিন যেখানে থাকে ওখানে নাকি 24 ঘন্টায় এসি অন করা থাকে মেশিনগুলোকে ঠান্ডা রাখার জন্য। তো ওখানে ঢুকে কিছুক্ষণ এদিক সেদিক হাঁটাহাঁটি করলেন, তারপর অনুভব করলেন যে এখানে বেশ ঠান্ডা লাগছে ওনার। আর এমনিতে ডিসেম্বর মাস, ঠান্ডা তো ছিলই। তো উনি ভাবলেন যাক এবার বের হয়ে ফিনিশিং ফ্লোরে শুয়ে একটা মুভি দেখে আসি। তো উনি যখন সিঁড়ির কাছে আসলেন, তখন উনি অনুভব করলেন ওনার কানে মসজিদের দিক থেকে ফিস ফিস করে কিছু একটা পড়ার আওয়াজ ভেসে আসছে। তো উনি সাথে সাথে মসজিদের দরজা এবং জানালা দিয়ে ভেতরে তাকিয়েছেন, কারণ তো ওইখানে তো উনি কাছেই ছিলেন আর কি, একদম কাছেই। উনি ওদিকে তাকিয়ে যেটা দেখেন সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। হালকা ডিম লাইটের আলোতে উনি দেখতে পান যে কাতারে আনুমানিক 25 থেকে 30 জন দাঁড়িয়ে আছে, আর সামনে একজন দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন, মানে একজন ইমাম রয়েছেন, যিনি সবার থেকে লম্বা। বাকি যারা আছেন সবাই আবার এক সাইজের আর কি, মানে একই উচ্চতার, সবার একই ড্রেস, মাথায় পাগড়ি, মুখে দাড়ি। পেছন থেকে দেখছিলেন তো ওরকমটা মনে হচ্ছিল আর কি, আর পাঞ্জাবি জুব্বা পরা। তবে ওরা স্বাভাবিক মানুষের থেকে বেশ লম্বা। তবে ইমাম যিনি দাঁড়িয়েছেন তিনি আবার এদের সবার থেকে লম্বা। উনি যেন মনোমুগ্ধ হয়ে দেখছেন। ওরা যখন সালাম ফিরালো তখন ওনার ঘোরটা কাটে। উনি ঘড়ির দিকে তাকিয়ে দেখেন বরাবর 1টা বাজে রাত। উনি অবাক হয়ে গেলেন। উনি এইভাবে টানা 40 মিনিট দাঁড়িয়ে আছেন তাদের দিকে।
কিভাবে এই 40 মিনিট কেটে গেল উনি নিজেও বুঝতে পারলেন না। উনি কি করলেন, ওখান থেকে খুব সতর্কতার সাথে নিচে নামার জন্য একটা সিঁড়িতে পা ফেলেছেন। তখনই ওনার জুতার একটা টাস করে শব্দ হয়, আর তখনই ওই মসজিদের ভেতরে থাকা অবয়বগুলো একসাথে ওই দিকটাতে ঘুরে তাকায়। আর যখনই ঘুরে তাকায় তখন এই সানি ভাইয়ের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সেই স্রোতটা ছিল ভয়ের স্রোত। কেন? কারণটা হচ্ছে উনি দেখেন ওরা যখন ঘুরে তাকিয়েছে, ওদের পা, মুখ এবং হাতের অংশে যেখানে কাপড় দ্বারা আবৃত করা না, ওখানে কিছুই বোঝা যায় না, শুধু একটা উজ্জ্বল আলোর মতো দেখা যায়, মানে একটা আলোর উপরে কাপড় পরানো হয়েছে, জুব্বা, পাগড়ি, এরকম কিছু। ওই আলোটা একটা মনুষ্য অবয়বের মতো, কিন্তু সেটা একটা আলো। তো উনি কোনোভাবে নিজেকে সামলে নিয়ে এই জেকার্টের ভেতর দিয়ে বের হওয়ার জন্য চেষ্টা করলেন। উনি ভাবলেন জেকার্টের ভেতর দিয়ে লিঙ্কিং পার হয়ে ফিনিশিংয়ে গিয়ে বসবেন। তো জেকার্টের ঢুকতেই উনি যেন বাকরুদ্ধ হয়ে গেলেন। দেখলেন জেকার্টের ভিতর কোনো আলো নেই, তবে প্রতিটা মেশিন অন হয়ে আছে, আর মেশিনে কাজ করার সময় এক ধরনের টুট 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 শব্দ শোনা যায়, এটাও শোনা যাচ্ছে। একটা সিরিয়ালে আনুমানিক 50 থেকে 60টা মেশিন রয়েছে, এমন 15টা সিরিয়াল রয়েছে। আর জেকার্ট মেশিন কন্ট্রোল করার জন্য একটা ইলেকট্রিক ডিসপ্লে থাকে। কোনোটার ডিসপ্লে 5 ইঞ্চি, কোনোটা 6 ইঞ্চি, আবার কোনোটার আরও বড় হয়ে থাকে। ওই ডিসপ্লে থেকে একটা সবুজ আলো আসে। ওই হালকা আলোতে উনি যেটা দেখেন সেটা আরও ভয়াবহ। উনি দেখলেন 5 থেকে 6টা মেশিন পরপর একটা মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে আছে এবং একে অপরের সাথে কি যেন বলা বলি করছে। এটা দেখার পর উনি যা দোয়া দুরুদ জানতেন সেটা পড়তে শুরু করেন। ওনার কণ্ঠটা যেন আস্তে আস্তে থেমে যাচ্ছে, কণ্ঠ দিয়ে আর কিছু বের হচ্ছে না, কাঠ হয়ে আসছে। জেকার্টের সবাই যেখান দিয়ে হাঁটাচলা করে, উনি চোখ বন্ধ করে আল্লাহু আকবার বলে ওই দিক দিয়ে দৌড় দিয়েছেন লিঙ্কিংয়ের দিকে। তো লিঙ্কিংয়ে ঢুকতেই শুনলেন একসাথে শত শত মানুষ ফিস ফিস করে কথা বলে, যেমনটা শব্দ, ঠিক ওরকম শব্দ। সামনে তাকাতেই নিজের শরীরের শক্তিটা যেন চলে গেল ওনার। উনি দেখলেন প্রতিটা লিঙ্কিং মেশিনে ছেলে মেয়ে উভয় মানুষের অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে। ওনার বুঝতে বাকি রইল না উনি কত বড় বিপদে পড়েছেন। ভাবলেন যেভাবেই হোক ওই ফিনিশিংয়ের দরজার কাছে গিয়ে পেছনের গেটের সিকিউরিটিদেরকে উনি ডাক দেবেন। যেই না সামনের দিকে দৌড় দিয়েছেন, পাশেই একটা লোহার ট্রলিতে সজোরে ওনার পায়ের বৃদ্ধাঙ্গুলে আঘাত লাগে। উনি লক্ষ্য করলেন আঘাতের শব্দে সবাই একসাথে উঠে দাঁড়ালো। আরও লক্ষ্য করলেন উনি জোরে দৌড়ে যাচ্ছেন, আর ওনার পা ঠিক যেই জায়গায় পড়ছে ওখানে 4 থেকে 5 জন করে অবয়ব হুমড়ি খেয়ে পড়ছে ওই ফ্লোরের উপরে। মনে হচ্ছে ওখানে কোনো একটা খাবার আছে, সেটা খাবে, কিন্তু তার উপর আক্রমণ করছে না। যাই হোক, কোনোভাবে ফিনিশিংয়ে কাছে উনি চলে আসেন, যেখানে ওনার ব্যাগ আছে ওখানেও চলে আসেন, আর পায়ের নিচে পিচ্ছিল কোনো কিছুতে উনি পড়েও যান। পায়ের দিকে তাকাতেই উনি দেখেন ওনার পায়ের যে বৃদ্ধা আঙ্গুলটা, ওটা খুব বাজেভাবে কেটে গেছে এবং ওই দিক দিয়ে খুব বেশি করে রক্ত বের হচ্ছে, পা সম্পূর্ণ রক্তে ভিজে আছে। উনি বুঝতে পারলেন যখন ট্রলিতে আঘাত লেগেছিল তার কারণে এটা হয়েছে, কেননা জুতা বলতে একটা স্যান্ডেলের মতো ছিল আর কি। জুতা পরলে তো আসলে সামনে এই বৃদ্ধাঙ্গুলিতে আঘাত লাগার কথা না, এটা স্যান্ডেল পরা ছিল। মূলত এই কারণেই ওই আঙ্গুলে আঘাত লাগার কারণে আঘাতটা গুরুতর হয়েছিল। আর উনি যখন যে দিক দিয়ে দৌড়ে এসেছেন ওদিকে তো রক্ত পড়েছে, আর ওইখানেই মূলত ওই মানে হুমড়ি খেয়ে পড়েছে। উনি এটাও দেখেন যে 5-6 জন আর একটা দল সামনের দিকে এগিয়ে এসে এই রক্তের যে ছাপটা যেখানে আছে সেটা জিহবা দিয়ে চেটে চেটে একটা একটা করে শেষ করে আরো সামনের দিকে আসছে। মানে ওনার মামা বাড়ি এই লক্ষণদিয়া গ্রামে। ওনার মেজো মামার নাম মোহাম্মদ আতাহার হোসেন। উনি একজন স্কুল শিক্ষক এবং ওই গ্রামেরই মাতব্বর। নিজ গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামের সালিশ বিচার তিনি করতেন। ঘটনার সময় উনি মামা বাড়িতেই ছিলেন। এই লক্ষণদিয়া গ্রামটা মাছপাড়া ইউনিয়নের একদম শেষে, যার কারণে গ্রামের শেষ দিকটা ছিল একেবারেই নির্জন। খুব অল্প সংখ্যক লোকজনের বসতি ছিল ওই দিকটাতে। তো একদম শেষ দিকে লয়মান এবং গনি মিয়া নামের 2 জন ব্যক্তির 2 পরিবার বসবাস করত এই সাইডটাতে। এই 2 পরিবারের সাথেই মূলত আসল ঘটনাটি ঘটে।
এই লয়মান এবং গনি মিয়ার বাড়ির মধ্যবর্তী দূরত্ব 100 গজের মতো হবে। লয়মান নামের ব্যক্তি তার বাপের ভিটা থেকে বের হয়ে এসে গ্রামের শেষে জমি কিনে বাড়ি তৈরি করে পরিবার নিয়ে থাকতে শুরু করে। এই বাড়ির পেছনে অনেক বিশাল ফসলের মাঠ রয়েছে। এই লয়মানের 3টা সন্তান ছিল, আর তার স্ত্রী আর এই লয়মান মোট 5 জনের সংসার। প্রথম কিছুদিন সে ভালোই ছিল, তারপর থেকে সে একটি স্বপ্ন দেখা শুরু করে। কেউ যেন তাকে বলছে এই জায়গা ছেড়ে চলে যেতে, এটা নাকি তার চলাচলের রাস্তা, আর এখান থেকে না গেলে নাকি এই লয়মানের অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু এই বিষয় নিয়ে লয়মান কোনো গুরুত্বই দেয় না, কোনো পাত্তাই দেয় না। আবার যখন স্বপ্ন দেখতেই থাকে সে, তখন তার স্ত্রীকে এই স্বপ্নের কথা জানায়। তার স্ত্রীও বিষয়টা আমলে নেয় না। দিনের বেলায় ওই দিকটা গাছ ছমছমে পরিবেশ বিরাজ করত, আর রাতের বেলা কিন্তু একটি রহস্যময় ব্যাপার ঘটতে তারা শুনত। রাতের বেলা, বেশ অনেক রাতের বেলায় বলতে হবে, টিনের চালে মনে হতো টাস টাস শব্দ। টিনের চালের উপর দিয়ে কোনো মানুষ হেঁটে গেলে যেরকম শব্দ হয় ওই রকম। তো এরপর ওই শব্দটা আস্তে আস্তে মাঠের দিকে চলে যেত, মানে মনে হতো টিনের চাল থেকে নেমে ধপ ধপ শব্দ করতে করতে মাঠের দিকে চলে গেল। এরপরেও তারা এই বিষয়টা নিয়ে কোনোই গুরুত্ব দেয় না। এইভাবেই দিন কাটতে লাগে। এই লয়মান ছিল একজন কৃষক, কৃষি জমি চাষবাস এবং গরু ছাগল পালন করেই তার সংসার চলত। এবার আসি গনি মিয়ার পরিবার এবং তার বাড়ির বর্ণনায়। গনি মিয়ার ছিল যৌথ পরিবার, তার ভাইরা বাপের ভিটায় পাশাপাশি বাড়ি করেছিল। গনি মিয়া বাড়ি করার সময় পাশেই একটি পুকুর কেটেছিল, যাতে ওই মাটি দিয়ে উঁচু করে বাড়ি করা যায়। পুকুরে মাছ চাষ করত। পুকুরের পূর্ব পাশে পাড়ের উপর কলা গাছের ঝাড় ছিল, আর পশ্চিম পাশে ছিল ঘাট। ঘাটের পাশে বসার জন্য বাঁশের তৈরি একটা মাচা, স্থানীয়ভাবে সেটাকে চড়াট বলে, তো এই চড়াট বানানো ছিল, যাতে বাড়ির সদস্যরা অবসর সময়ে সেখানে বসে গল্প গুজব করতে পারে। এবং উত্তর দিকে ছিল মানুষের চলাচলের জন্য চওড়া কাঁচা রাস্তা। এই গনি মিয়ার কিন্তু বেশ বয়সও হয়েছিল। এই গনি মিয়ার মেয়ের বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী একটি গ্রামে। ওই মেয়ের একটা ছেলে ছিল, তো ওই সময় এই ছেলের বয়স ছিল 25 বছর। শক্ত সামর্থ্য, সুঠামদেহী এক তাগড়া যুবক। এই ছেলে তার নানা বাড়ি মানে গনি মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল। কিছুদিন থাকার পর একদিন সন্ধ্যায় ছেলেটি তার নানা বাড়ির কয়েকজনের সাথে পুকুর পাড়ের ওই চড়াট বা মাচার উপরে বসে গল্প করছে। এমন সময় সবাই শুনতে পায় ওই কলা গাছের ঝাড়ের ভেতর থেকে একটা গোঙানির আওয়াজ আসছে। মনে হচ্ছে কোনো বয়স্ক মানুষ খুব অসুস্থ হয়ে কাতরাচ্ছে। খুব করুণ সুরে এমনভাবে গোঙাচ্ছে যেটা ভাষায় বর্ণনা করাই মুশকিল। বিষয়টা বুঝতে পেরে সবাই কিন্তু কিছুটা ভয় পায়। তারপরও কৌতূহলবশত তারা সেখানে এগিয়ে যায় এবং টর্চ লাইট মেরে দেখার চেষ্টা করে ওখানে আসলে আছেটা কি। কিন্তু না, ওখানে গিয়ে তারা কিছুই দেখতে পায় না। তখন সবাই ভাবে হয়তোবা কুকুর বা শেয়াল এরকম কোনো কিছু ছিল, তাদের আসার শব্দ বা এই আলো দেখে পালিয়েছে। এভাবে আরও 2 দিন চলে গেল, আর প্রতিদিনই ওই শব্দটা বাড়তে লাগলো। ঘটনার দিন বিকেলবেলাও ওই কলা গাছের ভেতর থেকে মাঝে মাঝে শব্দ হচ্ছিল, কিন্তু ওখানে গেলে কিছুই পাওয়া যেত না। ওই দিন অবশ্য গনি মিয়ার বাড়িতে বেশ আয়োজন করা হয়েছিল। অনেক রকমের পিঠা তৈরি করা হয় সন্ধ্যার সময়। তো গনি মিয়ার ওই নাতি ছেলে তখন চড়াটের উপর বসেছিল, মানে ওই মাচার উপর বসেছিল। তীব্র ভয়ানক গোঙানির শব্দে বাড়ির ভেতরে চলে আসে সে, আর ভাল লাগছিল না। তো তার নানি তাকে পিঠা খেতে দিলে সে পেট ভরে পিঠা খায়। তার থাকার জায়গায় গিয়ে সে একটু শুয়েও পড়ে। বলা বাহুল্য, গ্রামের ওই দিকটাতে কিন্তু তখনও বিদ্যুৎ আসেনি, মানে ইলেকট্রিসিটির লাইন তখনও ওইদিকে আসেনি। হারিকেন, কুপি এগুলোই ব্যবহার করা হতো। তো রাত 9:30টার ভিতরে সবাই শুয়ে পড়েছে, কিন্তু তখনও কিন্তু ওই গোঙানির তীব্র শব্দ তারা পাচ্ছিলেন। এই গনি মিয়ার নাতি ছেলের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তখন রাত 10টা 10:30টার মতো বাজে আনুমানিক আর কি।
তো ওই ছেলে বাড়ির ভেতরের ওয়াশরুমে না গিয়ে সে কি করেছে, ওই পুকুরের সামনে রাস্তার ওই দিকটাতে যায়। তো তখনও কিন্তু ওই ছেলেটার নানা নানি মানে গনি মিয়া এবং তার স্ত্রী কিন্তু জেগে আছেন, নিজেদের মধ্যে কথা বলা বলি করছেন। তো তার নাতি ছেলে যে ঘর থেকে বের হয়েছে এটা কিন্তু তারা বুঝতে পেরেছিলেন। তো ওই ছেলেটি ওখান থেকে ফ্রেশ হয়ে যখনই উঠতে যাবে ঠিক তখনই কলা গাছের ভেতরে কেউ দৌড়াচ্ছে, মানে দুমড়ে মুচড়ে যাচ্ছে কলা গাছ, এরকম একটা শব্দ শুনতে পেলেন। এরপর যখন ওই দিকটাতে তাকিয়েছে তখন মনে হলো কিছু একটা তার উপর ঝাঁপিয়ে পড়লো, আর ওই জিনিসটা ওই ছেলেটাকে প্রচণ্ড জোরে আঘাত করতে লাগলো। ছেলেটাও তো শক্তিশালী ছিল, তারও খুব রাগ হলো, এই রাতের বেলা কে এসে আমাকে মারে, এত বড় সাহসকার। ছেলেটা ওই জিনিসটাকে কিল ঘুষি মারতে লাগলো আর কি, ধস্তাধস্তি হচ্ছে। তবে ওই জিনিসটা বেশ লোমশ ছিল। ওই ছেলেটা কি করেছিল, খামচি মেরে ওই জিনিসটার গা থেকে কিছু লম্বা লম্বা লোম ছিঁড়েও ফেলেছিল। এক পর্যায়ে এই দুইজনই রাস্তার পাশের শুকনো মাঠের ভেতরে গিয়ে পড়ে। ছেলেটি যখন ওই জিনিসের মুখে কয়েকটা ঘুষি মারে তখন ওই জিনিসটা ওই ছেলেটাকে শুকনো মাটির উপর আছাড় মেরে মাথাটা মাটির ভেতরে পুঁতে ফেলে এবং পা উপরে মাথা নিচে। তো ওই পা উপরে মাথা নিচে ওই মাথাটা ভেতরে ঢোকানোর সময় ছেলেটা একটা চিৎকার দেয়। তো তার নানা নানি তো তখনও জেগেছিল, চিৎকার শুনে বুঝতে পেরে তো তার নাতি ছেলের আওয়াজ। দ্রুত তারা আলো নিয়ে বাইরে বের হয়ে আসে রাস্তার উপরে। এসে দেখে যে ছেলেটা তখনও পা নাড়াচ্ছে, মানে ছটফট করছে, আর কোনো একটা জিনিস ওই ছেলেটাকে ঠেসে রেখেছে মাটির সাথে। দ্রুত যখন ওই দিকটাতে ওরা যায় তখন ওই অবয়বটা দৌড়ে মিলিয়ে যায়। কোন দিকে যে গেল ওনারা খেয়াল করেন নাই। সবাই ওইখানে যায়, যাওয়ার পর আল্লাহর অশেষ রহমতে ছেলেটাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। আর অল্প কয়েক সেকেন্ড পরে গেলেই হয়তোবা সে মারা যেত। তবে ওখানে যখন আলো নিয়ে গিয়েছে তখন ওই জায়গাটাতে বেশ কয়েকটা বড় বড় লোম পড়ে থাকতে দেখেছে তারা। তবে যেহেতু ছেলেটার এই অবস্থা, ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়, এই কারণে ওই লোম যে তুলে নিয়ে আসবে এই চিন্তা ওই সময় কারো মাথায় আসেনি। যাই হোক, ছেলেটাকে তুলে নিয়ে আসা হয়, তারপর বাড়িতে এনে শুইয়ে দেওয়া হয়, তার হুঁশ ফেরে। রাতেই সমস্ত গ্রামে খবর ছড়িয়ে যায়, সবাই খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। পরের দিন সকালবেলা এই যে রাজীব হোসেন ভাই উনি কিন্তু সেই ছেলেটাকে দেখতে গিয়েছিলেন। মাত্র কয়েক সেকেন্ডে ছেলেটিকে যেখানে পুঁতে ফেলা হয়েছিল ওইটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, একেবারে শুকনো মাটি। আর একটা বিষয় সেটা ছিল যে ছেলেটির গলায় স্পষ্ট কালো 3 আঙ্গুলের ছাপ ছিল। আল্লাহর অশেষ রহমতে পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে ছেলেটি সুস্থ হয়েছিল। ওইদিকে ওই যে লয়মান, সে কিন্তু মাঝে মাঝে স্বপ্ন দেখেই যাচ্ছিল, কিন্তু সে কোনো ধরনের কোনো ব্যবস্থা না নিয়ে দিনকে দিন পার করে যাচ্ছিল। দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে ওই বছরেরই। তো এরই মধ্যে কিন্তু ওই ছেলেটার সাথে যেটা ঘটলো আর কি, এটার কিন্তু 6 মাস পার হয়ে গেছে, বর্ষাকাল চলে আসে। একদিন দুপুরের ঘটনা, লয়মানের 2 ছেলে মেয়ে স্কুলে ছিল। লয়মানের স্ত্রী তার ছোট বাচ্চাকে পোলিও টিকা খাওয়ানোর জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন। এদিকে গনি মিয়ার নাতি ছেলেকে যেখানে পুঁতে ফেলেছিল সেখানে তো বৃষ্টির পানি এসে হাঁটু সমান পানি জমেছে। তো লয়মান তার গরু গোসল করানোর জন্য ওই হাঁটু পানিতে নেমেছিল। তার স্ত্রীর স্বাস্থ্য কেন্দ্র থেকে দুপুর 3টার দিকে ফিরে এসে দেখে তার স্বামীকে উল্টো করে ওই হাঁটু পানির মধ্যে কেউ পুঁতে রেখেছে। থাকতো সেই নৌকাটি ইলিশ মাছ ধরার জন্য ব্যবহার করা হতো। তো তারা কি করতো, 3-4 দিনের বাজার এবং রান্নার সামগ্রী নিয়ে নদীতে চলে যেত, আবার 3-4 দিন পরে ফেরত আসতো ঘাটে। মাছগুলো ঘাটে বিক্রি করে দিত। তো যে কয়দিন নদীতে থাকতো মাছগুলো তারা বরফ দিয়ে ককশিটের বক্সে রাখতো। তো ওই দিন তারা ঘাটে যখন এসেছে তখন রাত প্রায় 8টার মতো বাজে। ওই দিন সবাই ঠিক করলো সবাই নিজ নিজ বাড়িতে যাবে, আবার সকালে ফেরত আসবে। তো কারো বাড়ি নদীর কাছে, আবার কারো বাড়ি একটু দূরে। সাধারণত ভোরের দিকে ফেরত আসে, তো ভোরের বেলা বিভিন্ন ঘাটগুলোতে মাছগুলো বিক্রি হয়, কিন্তু তারা আসছে তো রাতের বেলা, আর রাত হয়ে যাওয়ার কারণে তারা তো মাছগুলো বিক্রি করতে পারে নাই, সকালের জন্য অপেক্ষা করতে হবে। তাই মাছগুলো নৌকাতে রেখে লিটনকে পাহারা দিতে বলে এবং রাতটা যেন সে নৌকাতেই ঘুমায়, এই কথা বলে সবাই বাড়ি চলে যায়। সকালবেলা এসে দেখে নৌকায় লিটন নেই এবং 1-2টা মাছের বডি পুরো খাওয়া, শুধু মাথাটা পড়ে আছে, কিন্তু বাকি মাছগুলো ঠিকঠাক আছে।
তো ওই মাছগুলো নিয়ে বিক্রি করে ওরা তো সবাই লিটনকে খুঁজতে থাকে। লিটনের বাড়িতেও যাই, গিয়ে জিজ্ঞেস করে লিটন কোথায়। তো লিটনের বাড়ির লোকজন বলে কই লিটন তো ঘরে আসে নাই। তো নৌকা সবাই বাজার সদাই করে, প্রয়োজনীয় কাজ সেরে বিকেলবেলা তারা আবারও মাছ ধরতে চলে যাবে। তো লিটনকে বলে আসে, লিটনের পরিবারকে এটা বলে আসে, লিটন যদি আসে তাহলে বললো যে খুঁজছিলাম, যেহেতু চলে যাচ্ছি 2-3 দিনের মধ্যে আসা হবে না বা 3-4 দিনের মধ্যে আসা হবে না, এরপরে আবার লিটনকে নিয়ে যাব। তো ওই নদীর ধারে একটা বাড়ি আছে, বাড়ির অর্ধেক প্রায় এখন নদীতে ভেঙে গেছে আর কি। তো দুপুরে কালাম মিয়া নামে একজন তার ফসলি জমির কাজ শেষ করে নদীর পাড়ে ওই বাড়ির পাশ দিয়ে আসার সময় দেখে যে একটা বিশাল বড় কড়ই গাছের নিচে লিটন ঘুমাচ্ছে। তো উনি তাকে ডেকে বলে, কিরে তুই এখানে কেন, তোকে তোর বাড়ির লোকজন খুঁজতেছে। তো সে কোনো কথা না বলে সোজা খাল পার হয়ে তার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে তার বোনের পিঠে প্রচন্ড জোরে মেরেছে একটা কোষের থাপ্পড়। এরকম একটা থাপ্পড় খেয়ে তার বোন তো ওরে মা গো বাবা গো বলে চিৎকার করে উঠেছে, আর থাপ্পড় মেরে বলছে, দেই ভাত দে, ভাত খাবো, কতদিন খাই না। এ কথা শুনে তার বোন তাকে বলে, এই তুই কোথায় ছিলি এতক্ষণ, বল আগে, আর কি বলিস কতদিন খাস না মানে। তো সে বলে যে ভাত দে, কথা বাড়াস না। তো যাই হোক, তার বোন তাকে ভাত দেয়। নিশ্চয়ই কারোর সাথে ঝগড়াঝাটি হয়েছে, মনে হয় মেজাজ গরম, এই জন্য এরকম থাপ্পড়টা মারছে আর কি। তো পরিবারের সদস্যরা আশ্চর্য হয়ে যায়, সে 2-3 জনের ভাত একাই খেয়ে ফেলেছে। এদিকে তার শরীর প্রচন্ড গরম, চোখগুলো লাল টকটকে হয়ে আছে। এটা কিন্তু পরিবারের সদস্যরা খেয়াল করেছে। খাওয়া দাওয়া শেষেই শুরু হয়ে গেছে তার পাগলামি। সে বিড়বিড় করে কি যেন বলে, দৌড়ে খালের দিকে চলে যায়। সে সবার গায়ে হাত তোলে। তার এই আচরণ দেখে আশেপাশের লোকজন বলছে যে ওকে দ্রুত কবিরাজের কাছে নিয়ে যাও, ওর অন্য কোনো সমস্যা হয়েছে। তো লোকজন কোনোভাবে ওকে আটকে রাখে। আসরের নামাজের পর স্থানীয় মসজিদের একজন হুজুর সে ঝাড়ফুঁক করে, এতে তার কিছুই হয় না। ওই ঝাড়ফুঁক করার সময় এই মাহমুদ হাসান ভাইও ছিলেন, যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন আর কি। তখন ওই হুজুর বলে যে ওকে রুহুল কবিরাজের কাছে নিয়ে যাও, আমি এসব বড় সমস্যার সমাধান করতে পারি না, এমনি টুকটাক ঝাড়ফুঁক জানি। এদিকে এই লিটন যে নৌকাতে থাকতো তারাও চলে এসেছে খবর পেয়ে। তো ওই সময় তো তাদের কাছে মোবাইল ফোন ছিল, আর তারা নদীর মধ্যে গেলে ওইখানে মোটামুটি নেটওয়ার্ক পাওয়া যেত আর কি। তো ওরাও এসে এই জিনিসটা দেখে বলতেছে যে ওরা তো চিকিৎসা করান ভালো করে, বিষয়টা ভালো মনে হচ্ছে না। তো এদিকে রুহুল হুজুর উনি সন্ধ্যার কিছুক্ষণ পরে আসেন। আসার পরে যেই রুকিয়ার তার যে পদ্ধতি, কিছু শুকনো মরিচ, কিছু সরিষা পুড়িয়ে তার নাকের ডগায় ধোয়া দিয়েছেন। এবং স্থানীয়ভাবে একটা গাছ রয়েছে যেটাকে কাপিলা গাছ বলেছেন মাহমুদ হাসান ভাই, যে এই কাপিলা গাছের ডাল দিয়ে নাকি মারতে থাকে, কোনো কথাবার্তা ছাড়াই পেটানো শুরু করছে। এতে লিটন চিৎকার দিয়ে বলে ওঠে, রুহুল রে আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস আমি তোকে দেখে নিব। এর পরপরই নাকি লিটন অজ্ঞান হয়ে পড়ে, তাকে জ্ঞান ফেরানো হয়, সে কিছুই বলতে পারে না। সে বলে আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তো সত্যি এ কথা বলার সাথে সাথে ঘুমিয়েও পড়ে, আর তারপর তার গায়ে প্রচণ্ড জ্বর আসে। একটু পরেই বাহিরে লোকজনের হইচই শোনা যায়। এই মাহমুদ হাসান ভাই উনি নিজেও অন্যান্য সবার সাথে বাইরে গিয়ে দেখেন যে একটা দোকানের সামনে ওই রুহুল কবিরাজ অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছু লোক তাকে ধরাধরি করে দোকানের টেবিলের উপরে শুইয়ে দেয়, আর সবাই বলে কি হয়েছে ওনার। তো তারা বলে যে ওনার চিৎকার শুনে ওইদিকে আমরা দৌড়ে গিয়ে দেখি উনি অজ্ঞান হয়ে পড়ে আছে। তার কিছুক্ষণ পরে অবশ্য এই রুহুল কবিরাজের জ্ঞান ফেরে এবং দেখা যায় তার গালে পিঠে অসংখ্য খামচি এবং কালো রক্তের দাগ হয়ে আছে। তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার হয়েছিলটা কি। তো উনি বলেন যে উনি লিটনের চিকিৎসা করে দোকানে এসে একটু গল্পগুজব করেন। এরপর পাশে একটা সুপারি বাগান রয়েছে, ওই সুপারি বাগানের কাছে অন্ধকার যে জায়গাটা, ওইদিকে যখন হাঁটছিলেন হঠাৎ করে ওনার গায়ে কিল ঘুষি দিতে থাকে অদৃশ্য কেউ। এরপর প্রচণ্ড আঘাতে উনি জ্ঞান হারান। ওই সময় উনি চিৎকারও দিয়েছেন জ্ঞান হারানোর আগে। মূলত এরপরে লোকজন চলে যায় আর কি ওইখানে তাকে উদ্ধার করার জন্য। তো কবিরাজ বলে যে আমি জানি এটা কে করছে, আচ্ছা কেউ খুব বেশি চিন্তা করো না, আর তোমরা আমার সাথে চলো, আমাকে একটু বাড়িতে দিয়ে আসো, আমি একা যেতে সেফ ফিল করছি না। আর লিটনের পরিবারের সদস্যরা যারা ওখানে এসেছিলেন তাকে দেখার জন্য, তো তাদেরকে উদ্দেশ্য করে বলেন যে তোমরা রাতে ওর দিকে খেয়াল রেখো, আমি কালকে ইনশাল্লাহ আমার পরিচিত এক হুজুরকে নিয়ে আসব। কিন্তু সমস্যা কি হলো, ওই রাতেই শুরু হলো
আবার লিটনের সেই পাগলামি। লিটনকে ধরে রাখা যায় না, কিন্তু তার গায়ে প্রচন্ড জ্বর। সে একাই পুরো ঘর দুমড়ে মুচড়ে ফেলবে এবং সে চিৎকার করে বলছে, আমি ওকে ছাড়বো না, আমার গায়ে আঘাত, এত বড় সাহস, আমাকে ছেড়ে দেয়। এদিকে লোকজন তো তাকে শক্ত করে ধরে রেখেছে। তো এইভাবেই কেটে যায় রাত। সকালবেলা ওই রুহুল কবিরাজ আসেন, তার সাথে 24 কি 25 বছর বয়সের একজন হুজুর এসেছেন। তো তাকে সব বলার পর ওই রুহুল কবিরাজ হুজুরকে বলেন যে আমার বাড়িতে কালকে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে রাতের বেলা ওনারা যখন আসলে শুয়েছেন আর কি, তো টিনের চালের উপর অসংখ্য কবুতর মনে হচ্ছে হাঁটাহাঁটি করছে। এরপরে একটা ভয়ঙ্কর মোটা কণ্ঠ ভেসে আসে এবং বলছে, ওরে রুহুল, তোকে আমি ছাড়বো না, মনে রাখিস। তো এই সমস্ত কথা শোনার পর ওই যে যিনি নতুন হুজুর আসছেন তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, এসব কাজ তো আসলে সন্ধ্যার পরে করতে হয়, দিনের বেলা এইসব কাজ ওইভাবে হয় না। তা আমি কিছু ঝাড়ফুঁক করে যাচ্ছি, আমল করে যাচ্ছি, এর মধ্যে ইনশাল্লাহ তেমন কিছু হবে না, সন্ধ্যার পর আমি এসে কাজ করব। তো উনি কিছু ঝাড়ফুঁক করে দিয়ে যান। এরপরে মোটামুটি সব কিছু স্বাভাবিকই থাকে। সন্ধ্যার পরে উনি যথারীতি চলেও আসেন। তো উনি বলেন যে একটা ঘরে ঢুকবো লিটনকে নিয়ে, 2 জন পুরুষ মানুষ থাকলেই হবে। তো 2 জন পুরুষ মানুষ ঢোকেন। তখন অবশ্য এই যে মাহমুদ হাসান ভাই বাইরে ছিলেন ঘরের, উনি পরবর্তীতে ওনারা কাকার মাধ্যমে জেনেছিলেন, কারণ ওই ঘরের মধ্যে ওনারা কাকা ঢুকেছিল আর কি। তো হুজুর রিচুয়াল করে ওই জিনকে হাজির করেন লিটনের উপর। আর হাজির হওয়ার সাথে সাথে লিটনের কণ্ঠটাও বেশ মোটা হয়ে যায়। এসেই বলে, এই আমাকে ডাকছিস কেন? বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু, নাহলে তোর অবস্থাও কিন্তু ওই রুহুল কবিরাজের মতো করে ছাড়বো। তুইও কি আমাকে মারবি নাকি? তখন হুজুর বলে, না, আমি তোমাকে কিছু করবো না, শুধু আমার কিছু প্রশ্নের উত্তর দাও। তখন এটা শুনে লিটনের মধ্যে থাকা ওই জিনটা বলে, আমি কারো কাছে কৈফিয়ত দিতে আসি না, কোনো কথারই উত্তর আমি দেব না। তখন হুজুর, আচ্ছা ঠিক আছে, উত্তর দিবি না, ভালো কথা, তুই চেষ্টা করে দেখতে এখন তুই যেতে পারিস কিনা। আসছিস তো আমার ইচ্ছায়, যেতেও হবে আমার ইচ্ছায়, তুই চেষ্টা কর যেতে পারিস কিনা। আর বেশি বাড়াবাড়ি করলে তোর এই জায়গায় শেষ হয়ে যাবে তোর জীবন। তো ওই জিনটা কি করে, সে কোনোভাবে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু পারে না। তখন ওই জিনটা বুঝতে পারে সে আটকে গেছে। তখন ওই জিনটা বলে ওঠে, ভালো হবে না রে, আমাদের ছেড়ে দে। তখন হুজুর বলে, আমার প্রশ্নের উত্তর দিয়ে তোকে ছেড়ে দেব? তোকে আটকে রাখার ইচ্ছা তো আমার নাই, এখন বল এই ছেলেটাকে কেন কষ্ট দিচ্ছিস? জিনটা প্রথম দিকে চুপ করে থাকে। তো এটা দেখে হুজুর রুকিয়া শুরু করে। একটা পর্যায়ে ওই জিনটা কথা বলতে থাকে। সে বলতে থাকে, আমি তো ওই গাছে অনেক বছর ধরে থাকি, কই আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, কেউ আমাকে দেখছে এটাও বলতে পারবে না, আমি কাউকে ভয়ও দেখাই নাই। তো আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, দেখি নৌকাতে মাছ খেতে মন চাচ্ছিল, ওই নৌকাতে বিড়ালের রূপ নিয়ে গেছিলাম মাছ খেতে। ওই ছেলেটা আমাকে কাঠ দিয়ে বাড়ি মারলো, এতে আমি খুব আঘাতপ্রাপ্ত হই। তো তখন হুজুর বলেন, আচ্ছা রুহুল মিয়াকে এই অবস্থা কে করলো? তখন ওই জিনটা বলে, এটাও আমি করছি, কারণ ও চিকিৎসা করতে আসছে, ভালো কথা, ও বুঝছে যে আমি ওর মধ্যে আছি, ও আমার সাথে কোনো ধরনের কোনো কথাবার্তা না বলে আমাকে মারতে থাকে এবং ধোয়া আমার নাকের কাছে দেয়, তখনই আমি চলে যাই। ও তো ওর চিকিৎসা শুরু করার আগে আমার সাথে কথা বলতে পারতো, কিন্তু ও সেটা করে নাই। ও চিকিৎসা করার স্বাভাবিক নিয়ম ভঙ্গ করছে, নিজেকে খুব বড় ভাবে, এই জন্যই আমি ওর উপর আক্রমণ করছি। ওখানে মাটির নিচে ওকে পুঁতে ফেলার ইচ্ছা আমার ছিল, কিন্তু ওই সময় লোকজন চলে আসার কারণে আমি পারিনি। এরপর হুজুরের সাথে অনেক কথা কাটাকাটি হয়। একটা পর্যায়ে সে চলে যেতে রাজিও হয়। তখন বলে, ঠিক আছে আমি চলে যাব, তেমন কিছু চাই না, শুধু আমাকে এক হালি নদীর টাটকা ইলিশ মাছ দিবি। হুজুর বলে, ঠিক আছে, কোথায় দিতে হবে বলে দাও। তখন জিনটা বলে, আমি যেই গাছে থাকি ওই গাছের নিচে দিয়ে আসবি। তখন হুজুর বলে যে, তুই যে ওকে আর ধরবি না এটা আমি বুঝবো কিভাবে? তখন বলে যে, আমি আমার কথার দুই করি না কখনো। এরপর জিনটা চলে যায়, লিটন মাটিতে লুটিয়ে পড়ে। তার জ্ঞান ফেরানো হলে কিছুক্ষণ পরে তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছে রাতের বেলা, মানে ওই রাত্রে কি হয়েছিল। তখন লিটন বলে যে সে তো নৌকায় ঘুমাচ্ছিল, হঠাৎ তার ঘুম ভাঙে ওই মাছের যে ককশিটের বক্স রয়েছে আর কি, ওখানে খসখস আওয়াজে। তো সে দেখে যে একটা বিড়াল ওইখানে আসছে এবং সে সেখান থেকে মাছ বের করার চেষ্টা করছে। তো ওই সময় লিটন কি করছে, তাকে তাড়িয়ে দিয়েছে। তো তার একটু পর ওই বিড়ালটা আবার আসছে,
ওই সময় এই লিটন ওই নৌকায় থাকা একটা কাঠ দিয়ে ওই বিড়ালটার গায়ে আঘাত করেছে এবং গালিগালাজও করছে। এরপর বিড়ালটি চলে যায়। এর কিছুক্ষণ পর ওই নৌকার গোলয়ের উপর হঠাৎ করে মনে হলো ধপাস করে কি যেন একটা কালো ছায়া পড়লো। এতে করে নৌকার ওই পাশটা মনে হলো ডুবেই যাচ্ছে, এত ভারী একটা জিনিস পড়ছে। এরপর ওই কালো ছায়াটা লিটনের উপর আক্রমণ করে এবং তার বুকে চাপ দিতে থাকে। এরপর ওর কিছু মনে নাই। তো যাই হোক, হুজুর তাকে বলে যে খবরদার ভুলে এরকম কাজ করবা না, রাতের বেলা কোনো প্রাণীর গায়ে আঘাত করবা না, অকারণে কোনো প্রাণীর গায়ে আঘাত করবা না। এরপর হুজুর তেল পরা দিয়ে যান এবং ওই 7 দিন এটা গায়ে মাখতে বলেন। আর ওই হুজুর বলে যান যে কালকে আপনারা 4টা ইলিশ মাছ প্রস্তুত করে রেখেন, আমি নিজেই এগুলো ওর কাছে দিয়ে আসবো। তো হুজুর পরের দিন এসে ওই 4টা ইলিশ মাছ নিয়ে কড়ই গাছের এখানে রেখে আসছিলেন। এরপর থেকে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি যে কবর তুলে ফেলা হয়েছে। 6 মাসে কোনো ডেড বডি পচে গলে গিয়ে কঙ্কাল হয়ে যায়। যদি কোনো আত্মীয় স্বজন ওখানে থাকা লোকদের সাথে যোগাযোগ করে তাহলে আরেকটু বেশি সময় সেখানে কবরগুলো সংরক্ষণ করে রাখা যায়। তবে অনেক দীর্ঘ সময় ধরে রাখার আসলে সুযোগ নেই, সময়টা একটু দীর্ঘ করা যায় এই আর কি। এই বাস্তবতা শুধু যে আমি বাংলাদেশের আজিমপুর কবরস্থানের কথা বলছি বিষয়টা এরকম না, বাংলাদেশের আরও অনেক কবরস্থানে এই ধরনের ঘটনা ঘটে। আর এই বাস্তবতা শুধু যে বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা এরকম না, পৃথিবীর অধিকাংশ দেশেই যেখানে কবরস্থান রয়েছে সেখানে এই ধরনের ঘটনা ঘটে। আপনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যদি দেখেন, সেখানেও আজকের ঘটনার প্রেক্ষাপটটা অনেকটা একই রকম, সেখানেও এই একই ধরনের কবরস্থান রয়েছে। আমাদের দেশে যেমন মাটি দিয়ে কবর দেয়া হয়, কিন্তু দেখা যায় যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং চায়না বা এরকম অনেক দেশেই এরকম মাটি দিয়ে কবর দেওয়ার পরিবর্তে একটি নির্দিষ্ট জায়গা ফিক্সড করা থাকে, যেটা মাটির উপরেই কিন্তু কংক্রিট বা সিমেন্টের স্ল্যাব, মানে কংক্রিট বা সিমেন্টের স্ল্যাব দেয়া থাকে। কংক্রিট বা সিমেন্টের স্ল্যাব দিয়ে একটি জায়গা সিন্দুকের মতো করা হয়, তার উপরে আবার কংক্রিট বা সিমেন্টের স্ল্যাব কয়েকটা বসিয়ে দিলে সেটা কিন্তু একটা সিন্দুকের মতো হয়ে যায়, কবর হয়ে যায়। সেটা বছর 5 পর বা 6 পর এই স্ল্যাবগুলো সরিয়ে ফেলা হয় এবং তখন তো দেখা যাচ্ছে যে এটা পুরো কঙ্কাল হয়ে গেছে। তখন এগুলো আবার সরিয়ে ফেলে ওই জায়গাতে নতুন করে আরেকটি ডেড বডি সমাহিত করা হয়। আপনারা ইউটিউবে সার্চ দিলে কিন্তু এরকম অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন যে এই ধরনের কবর কিভাবে সংরক্ষণ করা হয়, কিভাবে ভেঙে ফেলা হয়। এটা ওই সমস্ত দেশগুলোতে বহুল প্রচলিত একটা পদ্ধতি। তো যেই হাড়গুলো সরিয়ে ফেলা হয় ওইটা একটা বিশেষ জায়গায় রেখে দেয়া হয়, বা কোনো একটা জায়গায় বড় কোনো একটা সিন্দুকের মতো যেই কবরটা করা হয়েছে সেখানে রেখে দেয়া হয় অনেকগুলো হাড়গুলো একসাথে, এইভাবে আর কি। বাংলাদেশে দেখা যায় যে আজিমপুর কবরস্থানে যদি হাড়গুলো তুলে ফেলা হয়, বড় একটা গর্ত করে পরবর্তী হাড়গুলো সমাহিত করা হয়। তো এই বাস্তবতা পৃথিবীর অনেক জায়গাতেই রয়েছে। যেহেতু আমাদের জায়গার সংকুলান হয় না, কিন্তু কবর তো দিতে হবে, এই কারণে মূলত এটা করা হয়। চায়নাতেও এরকমটা করা হয়ে থাকে, যেখানে কবরস্থান রয়েছে আর কি। তো অনেকে দাহ করেন, অনেকে সমাহিত করেন। তো আমাদের দেশে যে সমাধিগুলো সেগুলো কিন্তু এরকম না, অনেক দেশে রয়েছে 2তলা 3তলা সমাধি। একটা সময় আমাদের কিন্তু এরকম হতো, আপনারা যদি আর্মেনিয়ান চার্চে ঢাকাতে যদি যান, ওদের যে কবরস্থান বা অনেক পুরনো ব্রিটিশ পিরিয়ডের যে পুরনো কবরস্থানগুলো রয়েছে, ওখানে এই ধরনের বহুতল বিশিষ্ট সমাধি দেখতে পাওয়া যায়। তো এমনটা কিন্তু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চায়না এরকম অনেক জায়গাতেই রয়েছে। তো ওই কবরস্থান, যে কবরস্থান রিলেটেড ঘটনা, সেখানে এরকম সমাধি কিন্তু রয়েছে। যারা অনেক ধনী তারা ওইভাবে তাদের আত্মীয় স্বজনদের জন্য সমাধি তৈরি করেন, সমাধি দেখভাল করার জন্য তারা লোক রাখেন, তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর যেই ব্যক্তি মূলত ঘটনাটি বলেছেন, যার সাথে ঘটেছিল, তিনি এই কবরস্থানে সমাধিগুলো ভাঙা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপরে নতুন কবর দেওয়ার পর পুরনো হাড়গুলো, কঙ্কালগুলো সরিয়ে নির্দিষ্ট জায়গায় রাখা, এই কাজগুলো করতেন। তো এটা উনি বহুদিন ধরেই করছিলেন, প্রায় 15 বছর ধরে উনি এই কাজ করছিলেন। 15 বছর ধরে এই কাজের মধ্যে কোনো ধরনের কোনো প্যারানরমাল ঘটনার মুখোমুখি উনি হন নাই। তো একটি কবরস্থানের
এই দায়িত্বে যখন কেউ থাকে 15 বছর, তো অনেক অভিজ্ঞতাই হয়ে যায়, কিন্তু ওনার কিন্তু কোনো প্যারানর্মাল অভিজ্ঞতা ছিল না বা হয়নি। আর ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন এমনভাবে সাজানো ছিল যে কোন কবর কখন ভাঙা হবে এরকম একটা সিরিয়াল থাকতো বা একটা সময় থাকতো, কোন কবর কখন দেয়া হয়েছে এটা একটা তালিকা থাকতো। তারা কিন্তু একটা সফটওয়্যার মেনটেন করে এই জিনিসগুলা খুব আপডেট রাখতেন আর কি। তো ওনাদের কাছে একটা লিস্ট চলে আসতো, কত নাম্বার কবর এরকম একটা লিস্ট থাকতো। তো ওনার কাছে একবার একটা লিস্ট আসে যে এই কবরটি ভেঙে ফেলতে হবে। তো উনি যথারীতি ওই নির্দিষ্ট সিরিয়ালে গিয়ে ওই কবরটি দেখতে পান। তো উনি দেখতে পান এই কবরটির বয়স 3 বছর হয়েছে। উনি দেখতে পান যে ওই কবরে যে এপিটাফ বা নাম ফলক রয়েছে সেখানে ওই ব্যক্তির নাম রয়েছে, তার জন্ম এবং মৃত্যু সালটা রয়েছে। তার জন্ম ছিল 1975 সালে আর তার মৃত্যু হয়েছে 2014 সালে। আর ওই সালটা যে যখন ঘটনাটা ঘটবে তখন হলো 2017 সাল, তার মানে কবরের বয়স 3 বছর। তো ওনার কাছে ভারী শাবল থাকতো যেটা দিয়ে আঘাত করে উনি ওই কংক্রিটের স্ল্যাবটা সরিয়ে ফেলতেন। তো উনি কংক্রিটের স্ল্যাবটা সরিয়েছেন স্বাভাবিকভাবেই, উনি যেভাবে কাজ করেন আর কি। তো সরানোর পর উনি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। সেটা হচ্ছে যে 3 বছর হওয়ার পরেও ওই লাশটি কিন্তু মোটেও পচেনি। তবে হ্যাঁ, ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ওই লাশের শরীরের বিভিন্ন জায়গায় মনে হচ্ছে ছোপ ছোপ রক্ত। আরও একটা ব্যাপার হলো ওই লাশের মুখের উপর থেকে যখন উনি কাপড়টা সরিয়েছেন তখন উনি প্রচণ্ড ভয় পেয়েছেন। কারণ হচ্ছে যখন উনি কাপড়টা সরিয়েছেন তখন উনি দেখেন যে এর যে মুখমণ্ডলটা মনে হচ্ছে আগুনের তাপ দিয়ে ঝলসে দেয়া হয়েছে এবং মুখটা হা করা, এবং হায়ের ভেতরে যেই জিহবা বা এগুলো যে রয়েছে এগুলো যে পচে যাবে বিষয়টা এরকম না, মনে হচ্ছে এগুলো ঝলসে গেছে। উনি এটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছেন, এটা সত্য, কিন্তু অবাক হয়েছেন বেশি, কারণ 3 বছরে এরকম ডেড বডি কিন্তু থাকার কথা নয়। ওনার 15 বছর অভিজ্ঞতা যেটা বলে। এখন উনি কি করবেন, এরকমটা কেন হলো, মুখটা এভাবে ঝলসে কেন গেল, উনি এই বিষয়টা চিন্তা করছেন। এখন যেহেতু ওনার কাছে তালিকা এসেছে যে এটাকে সরিয়ে ফেলতে হবে, আর যদি কোনো লাশ এই ধরনের পাওয়াও যায় এটারও একটা ব্যবস্থা করার ওখানকার নিয়ম কানুন রয়েছে। তো উনি কি করেছেন, একটা লাশের প্যাকেট রয়েছে যেটা সংগ্রহ করেছেন, যেটা ওনাদের ওখানে থাকে, তো সেটা সংগ্রহ করে ওই ডেড বডিটা উনি সরিয়ে নিয়ে গেছেন এবং ওই সমাধিটা আবার নতুন করে তৈরি করেছেন যাতে করে আর একটা ডেড বডি সেখানে সমাহিত করা যায়। তো ওই দিনের মতো তো উনি চলে গেছেন। আর এরকম বিষয়গুলো ওইখানে দেখার মতো বা এটা নিয়ে কারো মাথা ব্যথা হবে এগুলো আসলে ওরকম লোকজন নাই। আর এগুলা নিয়ে কথাবার্তা ওখানকার লোকজন খুব একটা বেশি শুনতে চায় না। ওখানে সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, কেউ যে এরকম আলোচনা করবে এটাও আসলে অতটা হয় না। যদি কখনো এই ধরনের ডেড বডি পাওয়া যায় সেটার বিষয়েও কি পদক্ষেপ নেওয়া হবে সেটাও নিয়মকানুন আছে। সুতরাং এটা নিয়ে যে নতুন করে আলোচনা হবে বিষয়টা এরকম না। উনি জাস্ট খালি প্যাকেটটা নিয়ে আসছেন, লাশটা সরিয়ে ফেলেছেন ওখান থেকে। তো ওই দিন রাতের বেলা ওনার আর একটা ডিউটি পড়ে, সেটা হচ্ছে যে রাতের বেলাতে ওনার একটা কাজ পড়ে, কখনো কখনো সমাধি ভাঙার কাজ, কখনো কখনো টহল দেওয়ার কাজ। তো ওনার রাতে কাজ পড়েছে, উনি গিয়েছেন। যাওয়ার পর উনি হাঁটছেন, হঠাৎ করে মনে হলো পেছন থেকে একটা ছায়া ওনার পিছু পিছু আসছে। আমাদের পেছনে যদি কোনো ছায়া থাকে এবং আলোটা যদি একটা বিশেষ জায়গায় থাকে তখন পেছনে যে আসছে তার ছায়াটা কিন্তু আমরা দেখতে পাই যে অনেকটা লম্বা হয়ে আমাদের পাশে চলে এসেছে। তো এরকম একটা ছায়া উনি দেখতে পান। তবে পেছন দিকে ঘুরে তাকানোর আগেই ওনার ঘাড়ে প্রচণ্ড জোরে একটা চিমটি কেউ একজন কেটেছে, প্রচণ্ড ব্যথা পান। উনি কি করেছেন, চিমটি খেয়ে 2 পা সামনে এগিয়ে এসে উনি ঘুরে তাকিয়েছেন। তো ঘুরে তাকানোর পর উনি ওখানে আর কিছুই দেখতে পান না, চিমটি মারল কে, অথচ ছায়াটা উনি দেখেছেন। উনি চিন্তা করেছেন রাতের বেলা এখানে তো তার অনেক সহকর্মী আছে, কেউ মজা করেছে, কিন্তু কবরস্থানে
এরকম মজা করার মতো সম্পর্ক তার কারোর সাথে আছে, বিষয়টা কিন্তু এরকম না, তারপরেও কেউ করতেই পারে। তো উনি বিষয়টা ওরকমই নিয়েছেন, নিয়ে আরেকটু সামনের দিকে এগিয়েছেন। এরপর তার কাছে মনে হলো তার একটা পায়ের নিচের দিকে, গোড়ালির দিকে কেউ একজন খপ করে ধরেছে, অনেক শক্ত একটা হাত, এবং এমন হ্যাঁচকা টান মেরেছে পেছন দিকে, উনি 2 হাত সরিয়ে একদম উপর হয়ে পড়ে গেছেন। এবং পড়ার পর ওনার কপালে, নাকে, দাঁতে প্রচণ্ড আঘাত পেয়েছেন, বুকেও আঘাত পেয়েছেন, এরকম হ্যাঁচকা টানে পড়ে যাওয়ার পরে। তো উনি এরপরে উঠে দাঁড়িয়ে পেছন দিকে তাকিয়ে যে দৃশ্য দেখেছেন, এটা দেখে উনি মারাত্মক ভয় পেয়ে যান। উনি দেখেন, উনি দিনের বেলাতে যেই লাশটা দেখেছিলেন, ওই লাশটাই ওখানে দাঁড়িয়ে আছে আর তার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। এবং তাদের ভাষায় বলছে, যেটা বাংলা ভাষায় বললে যেরকম হয়, সেটা হচ্ছে যে তুই আমার ঘুম কেন ভাঙালি, এত বড় সাহস তোকে কে দিল, তুই আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছিস, এর শাস্তি তোকে পেতে হবে। তো এটা যখন উনি দেখেছেন, দেখার পরে উনি ওখানেই অজ্ঞান হয়ে পড়েছেন। এরপর ওনার সেন্স ফেরত আসে কিছুক্ষণ পরেই, ওখানকার কিছু লোকজন পরবর্তী তাকে দেখতে পায়। তো যাই হোক, এরপরে ঘটনা কিন্তু শেষ হয়ে গেল, বিষয়টা এরকম না। এর একদিন পরেই ওনার কাছে আর একটা ফোন আসে, বলা হয় যে এত নাম্বার লাইনের এত নাম্বার কবরটা ভাঙো, ওখানে নতুন করে আর একটা লোককে দাফন করতে হবে। তো উনি গিয়েছেন, যাওয়ার পর যখন ওই স্ল্যাবটা সরিয়েছেন, সরানোর পরেই উনি আর একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। উনি দেখেন এই স্ল্যাবটা সরানোর পর গত রাত্রে দেখা ডেড বডিটাই এই কবরের মধ্যে শায়িত, এবং ওই অবস্থাতেই তার দিকে তাকিয়ে চোখ খুলে ভয়ঙ্করভাবে হি 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 করে হেসে দিয়ে ওঠে। এইটা দেখার সাথে সাথে উনি তো মারাত্মক ভয় পেয়েছেন। উনি পা পেছন দিকে নিয়ে দৌড় দিয়ে ছিটকে পড়ে গেছেন ওখান থেকে, মানে পেছন দিকে ব্যাক সাইডে আমরা হাঁটি না, ওইভাবে উনি সরে এসেছিলেন। এরপর কিন্তু যখন দেখলেন শান্ত, উনি সাহস করে কি করেছেন, স্ল্যাবটা দিয়ে ওইটা আবার ঢেকে দিয়েছেন। এরপর উনি আরও একটি কবর, যেটা পুরনো হয়ে গিয়েছিল, চিন্তা করলেন যে এই কবরটা ভেঙে ফেলি। ওই কবরটা যখন উনি স্ল্যাব সরিয়েছেন, মূলত ওটা অনেক পুরনো একটা সমাধি জাতীয় একটা কবর ছিল আর কি, যেটাতে উনি হাত দিয়েছিলেন আর কি। তো ওটার উপরকার সমাধি যখন সমাধির উপরকার স্ল্যাব যখন সরিয়েছেন, ওটা অনেক গভীর ছিল। তো ওই সমাধিগুলো করতো কি, মাটির নিচে গর্ত করে, বেশ অনেকটা কুয়ার মতো গর্ত করে, ওইখানে বিশেষ একটা ঘর তৈরি করে সেখানে ডেড বডিটা রাখা হতো, উপরে বিশাল একটা গম্বুজের মতো করা হতো, এই টাইপের আর কি। তো উনি যখন ওইটার মূল প্রবেশপথের স্ল্যাবটা সরিয়েছেন, তখন ভেতর থেকে ভয়ঙ্করভাবে একটা হাসির শব্দ ভেসে আসে এবং বলে ওঠে, তোকে সুযোগ দিয়েছিলাম, তুই বারবার আমাকে বিরক্ত করছিস, তোর জান না নিয়ে আমি যাব না। তো এরকম শব্দ ওনার কানে যখনই ভেসে এসেছে, তখনই উনি আবার ওই স্ল্যাবটা বন্ধ করে দিয়েছেন। এখন এই যে ব্যাপারগুলো, এগুলো তো আসলে কারোর সাথে শেয়ারও করা যাচ্ছে না। এরপর ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা। তো উনি হঠাৎ করে গায়েব হয়ে যান, কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। তো ওনাকে পাওয়া যায় আমাদের দেশে যেমন বাঁধাকপির ক্ষেত আছে না, বাঁধাকপি ফুলকপির ক্ষেত, তো এরকম একটা ক্ষেত ছিল চায়নাদের বা চাইনিজদের। তো ওটার পাশে একটা ডোবার মতো ছিল। তো এই ক্ষেতের পাশে এবং ডোবা থেকে একটু উপরে তাকে পাওয়া যায়, খুব মারাত্মক আহত অবস্থায়। ওনাকে যখন পাওয়া যায়, দেখা যায় যে ওনার 2 পাটির 3টা দাঁত ভাঙা। শুধু দাঁত ভাঙা বিষয়টা এরকম না, খুবই বাজেভাবে জখম করা, এবং তার
হাতের 2টো আঙ্গুল কেটে নেয়া আর পায়েরও 2টো আঙ্গুল কেটে নেয়া। তাকে ওখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উনি জানান যে উনি আবার যখন এই কবরস্থানে আসেন ওই অবয়বটাকে উনি দেখতে পেয়েছিলেন এবং ওই অবয়বটা তাকে আক্রমণ করে, এমন বাজেভাবে আক্রমণ করে তাকে বারবার শুধু আছড়ে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছিল। একটা সময় উনি সেন্সলেস হওয়ার পর ওনার কিছু মনে নেই, কারণ উনি ধরে নিয়েছেন উনি আর বাঁচবেন না। এরপরই এরকম ঘটনা। কিন্তু তার কেন 3টা দাঁত ভাঙলো, কেন তার হাতের 2টো আঙ্গুল, পায়ের 2টো আঙ্গুল কেটে নিয়ে গেল, এইটা কিন্তু উনি বুঝতে পারেননি। আর এরকম লাশের মুখ পোড়ানো, ঝলসানো, আবার স্ল্যাব ওঠানোর পরই লাশটা হিহি করে হেসে দিল, আবার ওই সমাধির স্ল্যাব সরানোর পর ভেতর থেকে ভয়ঙ্করভাবে কিছু আওয়াজ ভেসে আসলো, তারপর তার সাথে তো অন্যান্য ঘটনাগুলো ঘটলই। আসলে এটা রহস্য উনি আজও জানেন না। এরপর তিনি ওই কাজটা ছেড়ে দেন, উনি দুবাইতে চলে আসেন। উনি নাকি এখনও দুবাইতে রয়েছেন। আর তার সাথে মেহেদী হাসান ভাইয়ের 2বার দেখাও হয়েছে, যিনি এখনও দুবাইতে কাজ করে যাচ্ছেন। এখন তিনি ভালো আছেন। তবে এই রহস্যটা আসলে কেন ঘটেছে, কেন হলো, কেনই বা ওই কবরে এই ধরনের ঘটনা ঘটলো, এটা নিয়ে আসলে উনি কোনো তথ্য উদ্ঘাটন করতে পারেননি। কারণ উনি এতটাই আসলে আহত হয়েছিলেন শারীরিকভাবে আর মানসিকভাবে তো হয়েছেনই, এতটাই ট্রমাটাইজড হয়েছিলেন, এই বিষয়টি নিয়ে আর বেশি অ্যানালাইসিস করার চিন্তা ভাবনাই উনি করেন নাই। উনি কোনো মতে জীবন নিয়ে ফেরত আসতে পেরেছেন, এটাই ওনার কাছে বেশি। তবে যেহেতু ওই সমাধির এপিটাফ বা যেটা ফলক এটা ভেঙে ফেলেছিলেন, এটা ভেঙে ফেলতে হয় তাদেরকে, তো যার ফলশ্রুতিতে ওই লাশটা আসলে কার ছিল, তার আত্মীয় স্বজন কে ছিল, এই বিষয়টা নিয়ে বেশি গবেষণা করার আগেই তো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। আর এটা নিয়ে উনি আসলে আর গবেষণা করতে চানও নাই। প্রিয় লিসেনার্স, আসলে এমন ঘটনা আসলেই যে ঘটে, এটা আসলে আমরা এই ধরনের ঘটনা না পেলে বুঝতে পারতাম না। ধন্যবাদ জানাচ্ছি মাহাদি হাসান ভাইকে এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে অনেক প্রশ্ন মনের মধ্যে চলে আসতে পারে, আমার কাছেও কিন্তু আসছে। আসলেই এই ধরনের ঘটনা ঘটে। রাজবাড়ির লোকশেডের ঘটনা আপনাদের মনে আছে। রেজাউল কাকা যেই ঘটনার একমাত্র জীবন্ত সাক্ষী, যিনি এখনো জীবিত আছেন, কিন্তু আল্লাহর ডাকে উনি সাড়া দিয়ে চলে গেলে এই ঘটনার জীবন্ত সাক্ষী আর কেউ থাকবে না। কবর ছোট হয়ে আসার ঘটনা, একই ধরনের ঘটনা আমি বহু পরে, আমি যখন সুনামগঞ্জ ছিলাম, আমাদের অফিসে একটা ছেলে ছিল, টুকটাক কাজ করত, তো যার নাম ছিল আইয়ুব আলী। এই আইয়ুব আলী একই ধরনের একটি ঘটনা, মানে কাছাকাছি ঘটনা আমাকে বলেছিল যে এই ঘটনাটি ঘটেছিল, আমার যতদূর মনে পড়ে উপজেলার নাম বলেছিল জগন্নাথপুরে, এবং সে নিজে দাঁড়িয়ে থেকে এই বিষয়টা দেখেছিল। তবে ওইটার মতো এতটা রোমহর্ষক না হলেও এই ঘটনার কাছাকাছি, যেখানে কবর ছোট হয়ে আসছিল। কারণ ওর ভাষা আমি ভালো করে বুঝতে পারতাম না, ওর জিহবাই জড়তা ছিল। ও আমাকে একদিন বলছে, স্যার কবর কিভাবে ছোট হয়ে আসে। তখন এই কথা শোনার সাথে সাথে মানে ওর কথা শুনে আমি চমকে উঠি, কারণ ওর কাছে এই ধরনের কোনো একটা প্রশ্ন আমি শুনতে পাবো, এটা আমি আসলে কল্পনাই করতে পারি নাই। তখন ওর কাছে আমি বিষয়টা জানলাম এবং আমাকে বিস্তারিত বলেছিল এবং ওই ব্যক্তির নামও বলেছিল। তবে এতটুকু শুধু মানে ওই ব্যক্তি সম্পর্কে আমি জানতে পেরেছিলাম, ওই ব্যক্তি খুব বাজেভাবে সুদি কারবার করতেন। আর সুদ উনি যদি কারো কাছ থেকে নিতে দেরি হতো, তখন তার উপর টর্চার করতেন।